ওয়ালাইকুম সালাম ভাই। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ফাইন। ওয়ালাইকুম সালাম। দেখেন, আজকে আমরা পার্সেন্টেজের দ্বিতীয় অংশটা পড়ব। ঠিক আছে। আর দ্বিতীয় অংশটা শুরু হবে আমাদের 163 নাম্বার ম্যাথ থেকে। 163। দেখেন, 163-তে কি বলতেছে, যে ইন এ সার্টেইন স্কুল 20% অফ স্টুডেন্টস আর বিলো 8 ইয়ার্স অফ এজ। বলা হচ্ছে যে একটা স্কুলে 20% শিক্ষার্থী আছে যাদের বয়স 8 বছরের নিচে বা 8 বছরের কম। দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবভ 8 ইয়ার্স অফ এজ ইজ 2/3 অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস অফ 8 ইয়ার্স এজ, হুইচ ইজ 48। বলতেছে যে 8 বছরের ওপরে যাদের বয়স, এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 8 বছর বয়সী শিক্ষার্থীদের 2/3। আমি রিপিট করতেছি, বলা হচ্ছে যে 8 বছর বয়সী শিক্ষার্থী, মানে 8 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে 8 বছর বয়সী শিক্ষার্থীদের 2/3। এবং প্রশ্নে বলতেছে যে 8 বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা 48 জন। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল? তাহলে ওই স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? খুব সহজ একটা ম্যাথ। এখানে দেখেন, এখানে একটা ক্যাটাগরি হচ্ছে 8 বছরের কম। 8 বছরের কম, ঠিক আছে। 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে 8 বছরের বেশি বয়স। 8 বছরের বেশি বয়স, ঠিক আছে। আর 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে সই সই বয়স হচ্ছে 8 বছর। এই 3টা ক্যাটাগরির শিক্ষার্থী আছে। তো আমাদের এই প্রশ্নে যাদের বয়স 8 বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে কত? 48 জন। 8 বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে কত ভাই? 48 জন। আমাকে প্রশ্নে বলা হচ্ছে যে এই যে 8 বছরের কম এমন শিক্ষার্থীর সংখ্যা কত? প্রশ্নে বলতেছে যে 8 বছরের কম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 20%, ঠিক আছে। আর 8 বছরের চেয়ে বেশি বয়স যাদের, 8 বছরের চেয়ে বেশি বয়স যাদের, এমন শিক্ষার্থীর সংখ্যা কত? প্রশ্নে বলতেছে এই যে 8 বছর বয়সী যারা আছে, অর্থাৎ এই যে 48 জন আছে, এই 48-এর 2/3 হচ্ছে কারা? এই 8 বছরের বেশি বয়স যাদের, তাদের সংখ্যা। তাহলে 48-এর 2/3 কত হবে ভাই? আপনি বলবেন যে ভাই 32 জন। 32 জন, তাই না? আমি একটা কথা প্রথম দিনই বলছি যে পার্সেন্টেজে সবকিছুই কিন্তু 100। পার্সেন্টেজে সবকিছু কত? 100। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। তো আমি তো জানি না যে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। আমি শুধু ধরে নিব যে ভাই মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমার কত? 100%। মোট শিক্ষার্থীর সংখ্যা কত আমার? 100% ধরে নিলাম। যার ভিতরে এই 100%-এর ভিতরে এই যে 8 বছরের কম শিক্ষার্থীর সংখ্যা আছে কত? 20%। 100%-এর মধ্যে 8 বছর বয়সের চেয়ে কম শিক্ষার্থীর সংখ্যা আছে কত? 20%। তার মানে 8 বছরের চেয়ে বেশি এবং 8 বছর বয়সী এই দুই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 80% হবে না? 80% হবে না? অবশ্যই 80% হবে। তাহলে যদি এই 8 বছরের বেশি বা 8 বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা যদি আমার 80% হয়, এই 80%-এর ভ্যালু কিন্তু আমরা এখন জানি। কিভাবে?
এই যে 8 বছর বয়সী হচ্ছে 48 জন, আর 8 বছরের বেশি আছে 32 জন। তো 48 আর 32 যোগ করে দিলে কত হবে? 80 হয়। তার মানে এই 80%-এর ভ্যালু কত হয়ে যাবে ভাই? আপনি বলবেন যে 80 হবে। তাহলে মোট শিক্ষার্থী কত? তো আমি তো ধরেই নিছি যে মোট শিক্ষার্থী 100%। তার মানে 100% সমান সমান কত হবে? এই যে 100। এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 100 জন। এটাই সঠিক উত্তর। একশো ছেষট্টিতে চলে যান। দেখেন 166-তে বলা হচ্ছে যে অ্যাট আ স্পেশাল সেল 5 tickets can be purchased for the price of 3 tickets. If 5 tickets are purchased at the sale, the amount saved will be what percent of the original price of the 5 tickets? দেখেন এখানে বলা হচ্ছে যে একটা ছাড় চলতেছিল, কোথাও একটা বিশেষ একটা ছাড় চলতেছিল, যেই ছাড়ে এখানে বলা হচ্ছে যে আপনি 5টা টিকিট কিনতে পারবেন 3টা টিকিটের অরিজিনাল দামে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে একটা বিশেষ ছাড় চলতেছে যেখানে 3টা টিকিটের অরিজিনাল যেই দামটা ঠিক সেই দামে আপনি এখন 5টা টিকিট কিনতে পারবেন। আমি যদি সহজভাবে বুঝাই, ধরে নেন কথার কথা যে ভাই 3টা টিকিট, ধরে নেন যে 3টা টিকিটের দাম হচ্ছে 60 টাকা, অর্থাৎ 20 টাকা করে, 20 টাকা করে প্রতিটা টিকিট। এটা হচ্ছে যখন ছাড় চলে না তখন। ঠিক আছে, যখন ছাড় চলবে না তখন প্রতিটা টিকিটের দাম কত করে? 20 টাকা করে, 60 টাকা। এখন প্রশ্ন বলা হচ্ছে যে এই 60 টাকা দিয়ে, যেহেতু এখন একটা ছাড় চলতেছে, তার মানে এই 60 টাকা দিয়ে আপনি 3টা না টিকিট কিনতে পারবেন কয়টা? 5টা টিকিট কিনতে পারবেন কয়টা? 5টা। তার মানে যেই টিকিটের দাম ছিল 20 টাকা করে, বিশেষ একটা ছাড়ের কারণে এই টিকিটগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে? 12 টাকা করে বিক্রি হচ্ছে। তো প্রশ্ন এটাই বলতেছে যে একটা ছাড়ের সময় 3টা টিকিটের অরিজিনাল দামে আপনি 5টা টিকিট কিনতে পারতেছেন। ঠিক আছে, এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে ইফ 5 tickets আর পারচেসড অ্যাট দ্য সেল, বলতেছে যে যদি আপনি ছাড়ে 5টা টিকিট কেনেন, দ্য অ্যামাউন্ট সেভড উইল বি হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য 5 tickets? তাহলে আপনার 5টা টিকিটের যে অরিজিনাল দাম সেই সাপেক্ষে আপনি কত টাকা সেভ করতে পারবেন বা সঞ্চয় করতে পারবেন? কথা বুঝছেন? প্রশ্ন কিন্তু খুবই সহজ, কিন্তু এখানে ভাষাটা একটু অন্যরকম। এখানে বলা হচ্ছে যে 3টা টিকিটের অরিজিনাল দামে আপনি 5টা টিকিট কিনতে পারবেন ছাড়ে। এরপরে আমাদেরকে আবার বলতেছে যে আপনি যদি ছাড়েই 5টা টিকিট কেনেন, ডিসকাউন্টে যদি 5টা টিকিট কেনেন, তাহলে এই যে 5টা টিকিটের আপনার অরিজিনাল প্রাইসটা, এইটার সাপেক্ষে আপনি কত টাকা সঞ্চয় করতে পারবেন, সেভ করতে পারবেন কত টাকা? ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ভাই, আমি তো মনে করেন এখানে জানি না যে কোন টিকিটের দাম কত। আমি শুধু এতটুকু জানি যে ভাই এই যে 5টা টিকিট আমি এই যে ডি লিখতেছি, মানে হচ্ছে ডিসকাউন্টে আমি কিনতেছি। ঠিক আছে, ডি মানে হচ্ছে ধরে নেন এখানে ডিসকাউন্ট। 5টা টিকিট ডিসকাউন্টে আমি যেই টাকা দিয়ে কিনতেছি সেটা কিসের সমান? বলতেছে যে 3টা অরিজিনাল, এখানে অরিজিনাল ও আর মানে ধরে নেন অরিজিনাল, 3টা টিকিটের যেই অরিজিনাল দাম সেইটার সমান, সেইটার সমান। তাহলে এখান থেকে আমি চাইলে কিন্তু এই যে আমার ডিসকাউন্ট প্রাইস আর হচ্ছে আমার অরিজিনাল প্রাইসটা কত, এটা আমি বের করতে পারবো। তাহলে এখানে কত বের হবে? 3:5। অর্থাৎ যেই টিকিটটার অরিজিনাল দাম 5 টাকা, ঠিক আছে, ডিসকাউন্টে সেটা কত হয়েছে? 3 টাকা হয়েছে, তাই না? তো দেখেন, আপনি যদি, প্রশ্নে বলতেছে যে আপনি যদি 5টা টিকিটই ডিসকাউন্টে কেনেন, অর্থাৎ আপনি 5টা টিকিট কিনবেন, প্রত্যেকটা টিকিটের দাম কত? এই যে 3 টাকা করে, তাহলে আপনার খরচ কত হবে ভাই? আপনি বলবেন যে আমার 15 টাকা খরচ হবে। এখন বলতেছে যে যদি আপনি এরকম ডিসকাউন্টে কেনেন
তাহলে অরিজিনাল প্রাইসের সাপেক্ষে আপনার কত টাকা সেভ হবে? আপনি যদি এই 5টা টিকিট আপনার অরিজিনাল দাম অর্থাৎ 5 টাকা করেই কিনতেন, তাহলে আপনার খরচ পড়তো কত টাকা? 25 টাকা খরচ পড়তো না? 25 টাকা। তো 25 টাকার টিকিট আপনি 15.5 টাকায় কিনতে পারতেছেন। তাহলে এখানে আপনার সেভ হচ্ছে কত পার্সেন্ট? কত পার্সেন্ট টাকা সেভ হচ্ছে? আপনি বলবেন যে ভাই এখানে আমার সেভ হচ্ছে 10 টাকা। কিসের ওপর 10 টাকা? এই যে অরিজিনাল প্রাইস 25-এর ওপরে আমার 10 টাকা এখানে আমার সঞ্চয় হচ্ছে। তাহলে এটা পার্সেন্টেজে কত ভাই? 25 এখানে 4 বার, 4 আর 10-এ কত হয়ে যাবে? এই যে 40% হয়ে যাবে। ঠিক আছে, 40% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, বুঝতে পারলে এরকম এক মানে ইয়েতেই হয়ে যাবে, এক লাইনে হয়ে যাবে যদি বোঝা যায় বিষয়গুলো। ঠিক আছে, 171 নম্বরে চলে যান। ম্যাথ নাম্বার 171। দেখেন 171-এ কি বলতেছে যে এ শপকিপার হ্যাজ এ সার্টেন নাম্বার অফ এগস অফ হুইচ 5% আর ফাউন্ড টু বি ব্রোকেন। বলতেছে যে একজন দোকানদারের কাছে কিছু সংখ্যক ডিম আছে যার 5% হচ্ছে ভাঙা। হি সেলস 93% অফ দ্য রিমাইন্ডার। সে ভাঙা ডিম ছাড়া বাদ বাকি যেগুলো আছে তার 93% ডিম বিক্রি করলো, অ্যান্ড স্টিল হ্যাজ 266 এগস লেফট। 93% ডিম বিক্রি করার পরেও তার কাছে এখনো 266টা ডিম আছে। হাউ মেনি এগস ডিড হি অরিজিনালি হ্যাভ? তাহলে তার কাছে শুরুতে কতগুলো ডিম ছিল, অর্থাৎ ভাঙা ভালো সব সহ তার কাছে কতগুলো ডিম ছিল, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করেন ভাই, প্রশ্ন আমি ধরে নিচ্ছি যে তার কাছে ডিম ছিল কত? 100টা। 100টা বা 100% ডিম ছিল। তার ভিতরে আপনার ভাঙা কয়টা আছে? আপনি বলবেন যে ভাই ভাঙা আছে হচ্ছে 5%। তার মানে ভালো কন্ডিশনে কয়টা আছে? আপনি বলবেন যে ভাই 95% হচ্ছে তার কাছে ভালো কন্ডিশনে আছে। ঠিক আছে, 100% ডিম আছে, ভাঙা 5টা, ভালো আছে 95টা। এখন প্রশ্ন তো আপনাকে এটাই বলতেছে যে ভাঙা ছাড়া যেইগুলা তার কাছে আছে তার 93% সে বিক্রি করবে। যেগুলো ভালো আছে তার 93% ডিম বিক্রি করার পরেও ওই দোকানদারের কাছে আরো 266টা ডিম আছে। এখন এখানে একটা খেলাটা হচ্ছে এরকম যে এই যে তার কাছে ভালো কন্ডিশনে যে ডিমগুলো আছে এটাকেই এখন আমার 100% ধরে নিতে হবে। এই 100% এইটাকে এখন আমার ধরে নিতে হবে। কেন ধরে নিতে হবে আমি বলি আপনাকে। এই যে আপনি যে ডিম ভেঙে গেছে এটা কি কেউ নিবে ভাই দোকান থেকে? কেউ নিবে না। আপনি ভালোগুলাই তো বিক্রি করে লাভ করার চেষ্টা করবেন। তো এই জন্যে আমি হিসাবের সুবিধার্থে ধরে নিব যে আমার কাছে যেই ভালো কন্ডিশনের যে ডিমগুলো আছে বা 95টা ডিম আছে এইটাকে আমি 100% ধরবো। এই 100%-এর ভিতরে আমার সেল হচ্ছে কত? ওই যে প্রশ্নে বলে দিচ্ছে যে 93% আপনি সেল করতেছেন, তাহলে আনসোল্ড থাকতেছে আমার কত? আমি বলবো যে ভাই 100-র মধ্যে 93 বিক্রি করছেন, তার মানে অবিকৃত আছে এখন আপনার কাছে 7%। এই যে 7% আমার কাছে অবিকৃত আছে, এই 7%-এর ভ্যালুটাই হচ্ছে আপনার হচ্ছে 266। এই 7%-এর ভ্যালু কত? 266। তাহলে আমাকে বের করতে হবে যে ভালো ডিমের সংখ্যাটা কত। আগে বের করতে হবে ভালো ডিমের সংখ্যা কত। তো 7% সমান সমান যদি 266 হয়, তাহলে এই যে 100% যেটাকে আমরা 95% বলতেছি, এই 100%-এর ভ্যালুটা কত? তাহলে গুণন 100 ডিভাইডেড 7। 7 এটার ভিতরে 3 বার, 3 7 21, 56, 7 8 56, 38 বার, তার মানে হচ্ছে 3800। 3800। তার মানে এই যে ভালো ডিম, ভালো ডিম ভাঙা ছাড়া যে ভালো ডিম, এই ভালো ডিমের সংখ্যাই হচ্ছে আপনার কত? 3800। 3800 হচ্ছে তার কাছে ভালো ডিমের সংখ্যা। কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভালো ভাঙ্গা সব মিলে টোটাল কত আছে, সব মিলে টোটাল কত। তাহলে আমরা জানি যে আমাদের ওভারঅল টোটাল কত?
100%, তার ভিতরে ভাঙা হচ্ছে 5% আর ভালো হচ্ছে 95%। তার মানে এই 95%-এর ভ্যালু তো আমরা বের করলাম এতক্ষণ ধরে যে 3800। তাহলে আমার এই 100% কত, ভাঙা ভালো সহ কত, তাহলে গুণন হচ্ছে 100 ডিভাইডেড 95। 19 এটার ভিতরে যাবে 200 বার, 19 এটার ভিতরে 5 বার, 5 এটার ভিতরে 40 বার, 40 আর 100 গুণ করলে এই যে 4000 হবে। অর্থাৎ তার কাছে ভালো খারাপ মিলে সব ডিমের সংখ্যা হচ্ছে 4000টা। দুইশো 5 নম্বরে চলে যান। And 205 বলা হচ্ছে যে a company received 2 shipments of ball bearings. In the first shipment 1% of the ball bearings were defective. In the second shipment, which was twice as large as the first, 4.5% of the ball bearings were defective. If the company received a total of 100 defective ball bearings, how many ball bearings were in the first shipment? বলা হচ্ছে যে ধরে নেন যে 95%-কে যদি 100 না ধরেন তাহলে আপনাকে যেটা করতে হবে, মানে এইটা মানে বিষয়টা হবে এরকম, দেখেন 100টা আপনার কাছে ডিম আছে, 100টা, এর মধ্যে ভাঙা হচ্ছে 5টা আর ভালো কন্ডিশনে আছে কত, 95টা। ভালো কন্ডিশনে আছে কত, 95। এখন আপনাকে বলতেছে যে এই 95টা যে আছে, এই 95-এর আবার 93% ডিম আপনি কি করে দিবেন, বিক্রি করে দিবেন। বিক্রি করে দেওয়ার পরে আপনার কাছে যা থাকতেছে মানে 95-এর 93% বিক্রি করে দেওয়ার পরও আপনার কাছে থাকতেছে কত, 266টা ডিম। আর আপনার কাছে জানতে চাইছে যে ভালো খারাপ সহ টোটাল ডিমের সংখ্যা কত। এখন কাহিনী হচ্ছে যে এখানে যদি আপনি 95-কে 100% এখানে যদি না ধরেন তাহলে হিসাবটা আপনার এত সহজে বের হবে না। এটা কেন বের হবে না, তার জন্য 11 সলিউশনটা দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে হিসাবটা কতটা পেঁচায় দিছে। এখন কাহিনী হচ্ছে যে এখানে আমি তো সেটাই বললাম যে আমরা যখন ডিম বিক্রি করি বা আমরা যখন ডিম কিনতে যাই, তাই না, তখন আমরা কি করি, সাধারণত ভালো ডিমগুলাই নেই বা ভালো ডিমগুলাই বিক্রি করি। তাহলে এই ভালো ডিমের সংখ্যাটা আগে কত, এইটা যদি আপনি প্রথমে বের করে ফেলতে পারেন তাহলে খারাপ ডিম সহ আপনার টোটাল কত এইটাও আপনি খুব ইজিলি বের করতে পারবেন। তো এখানে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আগে ভালো ডিমের সংখ্যাটা বের করা, ঠিক আছে, ভালো ডিমের সংখ্যাটা বের করা। তো ভালো ডিমের সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আমরা 95টা। তো আমি কি বলছি যে যে কোনো জিনিস শুরুতে কত পার্সেন্ট থাকবে, 100% থাকবে। তাহলে এখানে যে ভালো ডিমের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 95টা, এই 95কে আমরা 100% ধরে নিব যে আমার এখানে ভালো ডিমের সংখ্যা 95টা, যেটাকে বলতেছে 100%। এখানে কোনো ডিফেক্টিভ বা ভাঙা কোনো ডিম নাই, একদম 100% আমার ভালো ডিমে আছে, ঠিক আছে। এই জন্য আমি এই 95কেই আমি 100% ধরে নিচ্ছি। তো এই হিসাবের সুবিধার্থে এখন দেখেন হিসাবটা কিরকম সহজ হয়ে যাচ্ছে। এই 100%-এর ভিতর যেহেতু 93% ডিম আমি বিক্রি করে দিই, তাহলে 100-র ভিতরে 93 যদি বিক্রি করেন তাহলে আরো 7% ডিম থাকে যেগুলো আপনার অবিকৃত থেকে যাচ্ছে। তো প্রশ্ন তো বলেই দিচ্ছে যে আপনি বিক্রি করার পরও আপনার কাছে 266টা অবিকৃত আছে। তার মানে এই যে 7% ডিম আপনার অবিকৃত থাকলো, এই 7%কে আপনি কি বলতে পারবেন যে 266টা। তাহলে 7% সমান সমান যদি 266 হয় তাহলে আপনি ভালো ডিমের সংখ্যা যে ধরছেন 100%, এইটা বের করে ফেলতে পারলেন খুব ইজিলি। এরপরে বিষয়টা হবে এরকম যে ভাই শুরুতে তো ডিম ছিল আমার কাছে ভালো খারাপ মিলে 100, তার ভিতরে 95 হচ্ছে ভালো,
মানে ভালো ডিম। তাহলে এই 95টার ভ্যালু আমার এখানে কত বের হয়ে গেছে? 3800 বের হয় নাই? 3800 বেড়েছে। তাহলে 95-এর ভ্যালু যদি 3800 হয়, তাহলে ভালো খারাপ মিলে হচ্ছে আমার 100। তাহলে 100 সমান সমান কত হবে? বুঝতে পারছেন বিষয়টা? মূল কথা হিসাবটা যাতে আমার সহজ হয়, আমি যেন খুব ইজিলি এটাকে রিচ করতে পারি। 205-এ আসেন। 205-এ বলা হচ্ছে, ধরে নেন যে একটা শিপমেন্টে এখানে বল বিয়ারিং এর কথা বলা আছে। ধরে নেন যে কিছু বল বিয়ারিং প্রথম শিপমেন্টে আসছে, যার ভিতরে 1% হচ্ছে নষ্ট, আর কিছু বল বিয়ারিং দ্বিতীয় শিপমেন্টে আসছে, যার 4.5% হচ্ছে নষ্ট। ঠিক আছে? তো বলা হচ্ছে যে কোম্পানিটা এই দুইটা শিপমেন্ট মিলে টোটাল 100টা নষ্ট বল বিয়ারিং গ্রহণ করছে, অর্থাৎ টোটাল 100টা বল বিয়ারিং নষ্ট বের হয়েছে। আমাদেরকে বের করতে হবে যে প্রথম শিপমেন্টে মোট বল বিয়ারিং এর সংখ্যা কত। প্রথম শিপমেন্টে টোটাল বল বিয়ারিং এর সংখ্যাটা কত, এটা আমাকে দেখতে হবে। ভাই খেয়াল করেন, এখানে প্রথম শিপমেন্টে কতগুলা বল বিয়ারিং আসছে জানি না, আবার দ্বিতীয় শিপমেন্টে কতগুলা বল বিয়ারিং আসছে এটাও জানি না। কিন্তু প্রশ্ন বলতেছে যে ভাই প্রথম শিপমেন্টে যতগুলা বল বিয়ারিং আসছে তার দ্বিগুণ বল বিয়ারিং আসছে শিপমেন্ট 2-তে। তাহলে আমি যদি ধরি যে আমার প্রথম শিপমেন্টে বল বিয়ারিং আসছে 100টা, তাহলে দ্বিতীয় শিপমেন্টে বল বিয়ারিং আসছে কয়টা? আপনি বলবেন যে 100 ডাবল, অর্থাৎ 200টা। এখন এই যে প্রথম শিপমেন্টে 100টা, এই 100টার মধ্যে নষ্ট কয়টা আছে? বলতেছে যে 1% হচ্ছে নষ্ট। তো 100-র 1% কত হয়? একই তো হয়। তাহলে এই 100টার মধ্যে নষ্ট হচ্ছে একটা। আর এই যে দ্বিতীয় শিপমেন্ট আছে 200টা, এই 200টার ভিতরে নষ্ট কত? বলতেছে যে 4.5%। তো 200 4.5% কত? 9 হয় না? 9। তাহলে এই যে 9। এখন আপনি দেখেন, এই যে আমার প্রথম শিপমেন্টে একটা নষ্ট, দ্বিতীয় শিপমেন্টে 9টা নষ্ট, টোটাল আমার এই দুইটা শিপমেন্টে কতগুলা নষ্ট বের হয়েছে? আপনি বলবেন যে 10টা নষ্ট বল বিয়ারিং বের হয়েছে। তো আমাদের এখানে যেটা 10টা, প্রশ্নে বলতেছে যে দুই শিপমেন্ট মিলে নষ্ট বল বিয়ারিং বের হয়েছে 100টা। তার মানে এই 10 সমান সমান আমি কত বলতে পারি? 100 বলতে পারি। জিজ্ঞাসা করছে যে প্রথম শিপমেন্টে তাহলে কতগুলা বল বিয়ারিং আসছে, তো আমরা ধরে নিছি যে প্রথম শিপমেন্টে আসছে হচ্ছে 100টা। তো 10 পার্ট 100 হলে 1 পার্ট কত হবে? 10 হবে। তাহলে এই 100 পার্ট কত হবে? 110 হচ্ছে 1000। তার মানে 1000 বল বিয়ারিং আসছে প্রথম শিপমেন্টে। ঠিক আছে? দুইশো 7 নম্বরে চলে গেল। মেইন থিমটা বুঝলে এরকম মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট নিজে নিজে লাগাতে পারবে। বিষয়টা হচ্ছে যে মেইন জিনিসটা বোঝা হচ্ছে এটা খুব ভালো, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর এই জিনিসটা খুব ভালো, কিন্তু আগে ওই জিনিসটা বুঝতে হবে। ওই জিনিসটা বুঝলে এটা যখন 2-3 বার দেখবে যে হ্যাঁ এটাতে তো একটু সময় বেশি লাগতেছে, একটু কিভাবে অন্য কিভাবে ভাবা যায়, তখনই মাল্টিপ্লাইং ফ্যাক্টর লাগাবে। দেখেন 207-এ বলা হচ্ছে যে দ্য কন্টেন্টস অফ এ সার্টেন বক্স consist of 14 apples and 23 oranges. How many oranges must be removed from the box so that 70% of the pieces of fruit in the box will be apple? এখানে বলা হচ্ছে যে একটা বক্সের মধ্যে 14টা আপেল আর 23টা কমলা আছে। একটা বক্সের মধ্যে 14টা আপেল আছে আর 23টা কমলা আছে। এখন বলতেছে যে এই বক্স থেকে কতগুলা কমলা আপনি রিমুভ করে দিবেন, ফেলে দিবেন, যার ফলে আপেলের সংখ্যা হবে 70%। তাহলে কি বলতেছে যে এই বক্সের মধ্য থেকে
আপনি কতগুলো কমলা ফেলে দিবেন যার ফলে আপেলের সংখ্যা হবে কত 70%। এখানে আপনি দুইটা বিষয় খেয়াল করেন। এক নম্বর বিষয় হচ্ছে এখানে নতুন আপেল যুক্ত হচ্ছে না। এক নম্বর বিষয় হচ্ছে এখানে নতুন আপেল আপনি অ্যাড করতেছেন না। বক্সে 14টা আছে, 14টায় কিন্তু কমলা কি হচ্ছে রিমুভ করে দিচ্ছেন বা কমলাকে আপনি ফেলে দিচ্ছেন। তো জিজ্ঞাসা করছে যে কতগুলো কমলা আপনি ফেলে দেন, এইটা একটু বের করে দেখেন। তাহলে খেয়াল করেন ওই বক্সের ভিতরে আপেল আর কমলার সংখ্যা কত এটা জানে নাই, জানারও দরকার নাই। ধরে নেন যে আপেল আর কমলার সংখ্যা যাই হোক সেটা কত পার্সেন্ট আছে, 100% আছে। তাহলে ওই বক্সের মধ্যে আপেল আর কমলার সংখ্যা কত ভাই, 100%। 100%। প্রশ্ন বলতেছে যে এই আপেলের সংখ্যা হওয়া লাগবে কত, 70%। তো 100%-এর মধ্যে আপেল যদি 70% হয় তাহলে কমলা কত হবে? আপনি বলবেন যে ভাই কমলার হওয়া লাগবে কত, 30% হওয়া লাগবে। 30% হওয়া লাগবে। এখন প্রশ্নে বলতেছে যে আপনি কমলা ফেলে দিবেন, আপেল ফেলে দিতে পারবেন না এবং নতুন আপেল এখানে অ্যাডও হবে না। তাহলে কতগুলা কমলা আপনি ফেলে দিবেন? তাহলে খেয়াল করেন যেহেতু আপেলের সংখ্যা বলতেছে যে 70% আর বক্সের ভিতর আপেল আছে 14টা, তাহলে 70% সমান সমান কত বলতে পারি ভাই? 70% সমান সমান কত বলতে পারি? 14 বলতে পারি না? যে 70% সমান সমানই আমার কত, 14, কারণ আপেলের সংখ্যা হওয়া লাগবে 70%। তাহলে 70% যদি 14 হয় তাহলে এই যে 100% টোটাল ফলের সংখ্যাটা কত হবে? আপনি বলবেন যে এই যে 100, এই যে 70, এখানে 5 বার, এখানে হচ্ছে 20 বার। তার মানে ওই বক্সের মধ্যে 20টা আপেল আর হচ্ছে কমলা আছে। তো এই 20টার মধ্যে আপেলের সংখ্যা যদি আপনার 14টা হয় তাহলে কমলার সংখ্যা কয়টা হবে ভাই? 6টা হবে না? কমলার সংখ্যা কয়টা হবে? 6টা হবে। 70%-এর মান যদি 14 হয় তাহলে টোটাল 100%-এর মান কত, 20। তো 20টার মধ্যে প্রশ্নে বলতেছে যে 14টা হচ্ছে আমার আপেল। তো 14টা যদি আপেল হয় তাহলে বাদ বাকি 6টা আমার কি হবে, কমলা হবে। তো প্রশ্নে দেখেন, প্রশ্নে বলতেছে যে ওই বক্সের মধ্যে 23টা আপেল ছিল, এখান থেকে কতগুলো আপেল আমাকে ফেলে দিতে হবে। তো 23টা ছিল, আলটিমেটলি কমলা আছে কয়টা, 6টা। তাহলে 23 থেকে 6 বাদ দিলেই আপনি তো বুঝতে পারতেছেন যে এখান থেকে আমাকে 17টা কমলা কি করতে হবে, ফেলে দিতে হবে বা রিমুভ করতে হবে। কারণ আলটিমেটলি 23টা থেকে 6টা কমলাই আপনার বক্সের মধ্যে থাকবে আর 17টা আপনি কি করবেন, ফেলে দিবেন। তার মানে এই 17 হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর। পরেরটাতে যান, 208 নম্বর। দেখেন 208-এ কি বলতেছে যে দ্য ওয়েট অফ অ্যান এমটি বাকেট ইজ 25% of the weight of the bucket when filled with some liquid. Some of the liquid has been removed. Then the bucket along with the remaining liquid weighted 3/5 of the original weight. What percentage of the liquid has been removed? বলা হচ্ছে একটা বালতি যখন, এখানে লিকুইড মানে পানি ধরে নেন বুঝতে সুবিধা হবে, একটা বালতি যখন পানি দ্বারা পরিপূর্ণ থাকবে তখন বালতির ওজন হবে কত, বালতির ওজন হবে কত, 25%। ঠিক আছে, 25%। আবার বলতেছে যে আপনি যদি সেখান থেকে কিছু পানি ফেলে দেন, আপনি যদি সেখান থেকে কিছু পানি ফেলে দেন তাহলে পানি সহ বালতির ওজন হবে কত, 3/5। আমাদেরকে বের করতে হবে যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য লিকুইড হ্যাজ বিন রিমুভড। তাহলে আপনি কি পরিমাণ পানি ওই বালতি থেকে ফেলে দিছেন। ভাই একটা একটা জিনিস খেয়াল করেন, বালতির কিন্তু একটা ওজন আছে, বালতির কিন্তু আলাদা একটা কি আছে, ওজন আছে। তো আমাকে এখানে আমরা দুইটা ফ্র্যাকশন পাবো। একটা ফ্র্যাকশন প্রশ্নে দিয়েই দিছে, সেটা হচ্ছে আপনার এই যে 3/5। আরেকটা ফ্র্যাকশন আমরা বের করব, এই যে বলতেছে যে বালতির ওজন হবে, পানি আর বালতির যে ওজন তার 25%। এই 25%-এর একটা ফ্র্যাকশন হচ্ছে কত, এই যে 1/4।
অর্থাৎ 25% হচ্ছে 1/4। তার মানে আমরা আরেকটা ফ্র্যাকশন পাইলাম, সেটা কত? 1/4। এখন আমার টার্গেট যেটা, সেটা হচ্ছে যে এই বালতি আর হচ্ছে পানি, এই দুইটা মিলে টোটাল ওজন কত। পানি আর বালতি দুইটারই ওজন আছে, এই দুইটা মিলে টোটাল ওজন কত এটা একটু দেখবো, যে বালতির ভিতরে পানি ভরার পরে টোটাল ওজনটা কত। তাহলে এই ওজনটা বের করব কিভাবে? এই যে দুইটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, এই দুইটা ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর দেখা যাচ্ছে, এদের লসাগু করব। 4-5 লসাগু করলে কত হবে? এই যে 20 হবে। তার মানে পানি সহ বালতির ওজন কত? 20 কেজি। 20 কেজি। এখন এই যে শুধুমাত্র বালতির ওজনটা কত, এইটা আপনি বের করতে পারবেন না? বের করতে পারবেন, কারণ প্রশ্ন তো বলে দিছে যে পানি সহ বালতির ওজন যা হবে, খালি বালতির ওজন হবে তার 25%। 25% মানে কি? 1/4। তার মানে 20-এর 1/4 কত হবে? এই যে 5 হবে। 5 হবে। তাহলে বালতির ওজন যদি 5 হয়, তাহলে এই 20 কেজির মধ্যে 5 কেজি যদি বালতির ওজন হয়, তার মানে পানি কতটুকু আছে? আপনি বলবেন যে ভাই 15 কেজি পানি আছে। 15 কেজি কি আছে? পানি আছে। এখন দেখেন, প্রশ্নে বলতেছে যে ভাই এখান থেকে কিছু পানি আপনি ফেলে দিবেন। আচ্ছা ঠিক আছে, কিছু পানি যখন আমি ফেলে দিব, তখন বলতেছে যে বালতি সহ পানির ওজনটা কত হবে। কিছু পানি ফেলে দেওয়ার পরে বালতি আর পানি এই দুইটার ওজন কত হবে? বলতেছে যে এই যে 20-এর 3/5, অর্থাৎ টোটাল ওজন তো হচ্ছে আপনার 20 ছিল, এই 20-এর 3/5। তো 20-এর 3/5 কত ভাই? 3×4=12 না? 3×4=12 কেজি না? তো এই 12 কেজির মধ্যে শুধুমাত্র বালতির ওজন কত? আপনি বলবেন যে ভাই পানি কম বেশি হইতে পারে, বাট বালতির ওজন প্রথমেও যা শেষেও কিন্তু তাই থাকবে। তো এই 12 কেজির মধ্যে বালতির ওজন হচ্ছে 5 কেজি। তাহলে পানি আছে কত? আপনি বলবেন যে 12 থেকে 5 বিয়োগ করে দিলে এই যে 7 হচ্ছে আমার শুধু পানি থাকে। তাহলে পানি আপনি কত ফেলে দিলেন? প্রথমে পানি ছিল কত? 15 কেজি। এখন পানি আছে কত? 7। আপনি ফেলে দিলেন কত? আপনি বলবেন যে ভাই আমি 8 কেজি পানি ফেলে দিছি। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এটা পার্সেন্টেজে দেখাও, যে তুমি কত পার্সেন্ট পানি ফেলে দিলা। তার মানে শুরুতে আমার ছিল 15 লিটার পানি, আমি ফেলে দিছি 8, এইটাকে আমাকে পার্সেন্টেজে দেখাতে বলছে। তাহলে 5 এখানে 20 বার, 5 এখানে 3 বার, 8 20-এ 160। 160-কে যখন 3 দিয়ে ভাগ করব, তখন সেটা হয়ে যাবে 53/1/3%। এই 53/1/3% পানি মূলত আমি রিমুভ করে দিছি বা ফেলে দিছি। এটাই উত্তর। $210 চলে যান। $210 বলা হচ্ছে যে এ সেলসম্যানস কমিশন ইজ 5% on all sales up to টাকা 10,000 and 4% of all sales exceeding this amount. He remits টাকা 31,100 to the parent company after deducting his commission. His sales were worth. বলা হচ্ছে যে একজন বিক্রয় কর্মী প্রথম 10,000 টাকার বিক্রয়ের উপরে 5% কমিশন পাবে, আর 10,000-এর ওপরে যা বিক্রয় করবে তার উপরে সে কত পার্সেন্ট কমিশন পাবে? 4% কমিশন পাবে। এখন বলা হচ্ছে সে কোম্পানির কাছ থেকে মালামাল নিয়ে আসার পরে এই কমিশন নিয়ে কোম্পানিকে আবার 31,100 টাকা ফেরত দিবে। ঠিক আছে, সে কোম্পানির কাছ থেকে যত টাকার মালামাল নিছে, এই মালামাল বিক্রি করে যে কমিশন পায়, এই কমিশনটা নিজের পকেটে রেখে সে কোম্পানিকে 31,100 টাকা যদি ফেরত দেয়, প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাহলে টোটাল সে কত টাকার জিনিস বিক্রি করলো, অর্থাৎ তার টোটাল সেলিংসটা কত হবে, এইটা আমাকে বের করতে হবে। ভাই প্রথম অংশে কোনো ঝামেলা নাই, প্রথম অংশে আপনাকে বলেই দিছে
যে তার টোটাল বিক্রি হচ্ছে কত, 10,000 টাকা। এই 10,000 টাকার ওপরে সে মানে 10,000 টাকার জিনিস বিক্রি করলে সে 5% টাকা কি পাবে, কমিশন পাবে। তাহলে 10,000-এর 5% কত, এই যে 500 টাকা। 500 টাকা, তার মানে 10,000 টাকার জিনিস বিক্রি করলো, 10,000 টাকার জিনিস বিক্রি করে সে এই 500 টাকা কমিশন নিজের পকেটে রাখলো, আর বাদ বাকি যেই 9,500 টাকা এইটা সে কি দিবে, কোম্পানিকে ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, কথা কি বুঝে আসছে? যে সে প্রথমে 10,000 টাকা কোম্পানির কাছ থেকে নিয়ে সে এই টাকা দিয়ে জিনিসপত্র কিনে বিক্রি করলো। তো বিক্রি করার পরে সে 10,000-এর 5% টাকা অর্থাৎ 500 টাকা সে কমিশন পায়। তো কোম্পানিকে যখন সে আবার টাকাটা ফেরত দিবে তখন কি বলতেছে, যে 10,000 টাকার ওপরে যেই 500 টাকা কমিশন পাবে এই 500 টাকা সে নিজের কাছে রাখবে, রাখার পরে বাদ বাকি টাকাটা কোম্পানিকে ফেরত দিবে। তার মানে 10,000 টাকার পণ্য বিক্রি করে যে 500 টাকা কমিশন পাইছে এইটাই 10,000 থেকে বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পরে যে 9,500 থাকবে এটা সে কোম্পানিকে ফেরত দিবে। এটা হচ্ছে প্রথম অংশ। এখন খেয়াল করেন, আমাকে বলেই দিছে যে ওই সেলসম্যান কোম্পানিকে টোটাল ফেরত দিবে 31,100 টাকা। ওই সেলসম্যান কোম্পানিকে ফেরত দিবে টোটাল কত, 31,100 টাকা। তো 31,100-র ভিতরে আমরা সবেমাত্র 9,500 হদিস বের করতে পারছি যে সে 9,500 টাকা প্রাথমিকভাবে ফেরত দিবে। তাহলে এই যে 31,100 থেকে যদি আমরা 9,500-কে বাদ দেই তাহলে এখনো থাকে কত, 21,600 টাকা তার কোম্পানিকে ফেরত দেওয়া লাগবে। 21,600 টাকা এখনো কি করতে হবে, তার কোম্পানিকে ফেরত দিতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে সে 21,600 টাকা কোম্পানিকে ফেরত দিবে, সে বিক্রি করছে কত টাকার জিনিস এটা তো দেখাইতে হবে আগে আমাকে, তাই না? বিক্রি করছে কত টাকার জিনিস। এখন খেয়াল করেন, দ্বিতীয় অংশে আপনাকে আবার বলা হচ্ছে, যে 10,000-এর ওপর যাই বিক্রি করে তার 4% টাকা সে কমিশন পাবে। ধরে নেন যে যদি সে 100 টাকার জিনিস বিক্রি করে, 100 টাকার জিনিস বিক্রি করে তাহলে 4 টাকা কমিশন পায়। কথা বুঝছেন? ধরে নেন যে সে 100 টাকার জিনিস বিক্রি করছে, তাহলে 100 টাকার জিনিস বিক্রি করলে 4 টাকা কমিশন পাবে, আর বাদ বাকি কত টাকা, 96 টাকা সে কি করবে, কোম্পানিকে ফেরত দিবে না, কোম্পানিকে ফেরত দিবে। এই তো হওয়ার কথা। তাহলে দেখেন, এই যে 96 টাকা কোম্পানিকে ফেরত দিতে সে বিক্রি করছে কত টাকার জিনিস, এই যে 100 টাকার জিনিস। 96 টাকা কোম্পানিকে ফেরত দিতে বিক্রি করতে হয়েছে 100 টাকার জিনিস। তাহলে এই যে 21,600 টাকা কোম্পানিকে ফেরত দিতে তাকে বিক্রি করতে হবে কত টাকার জিনিস, এই যে 100 গুণন 21,600 ডিভাইডেড হচ্ছে 96। দেখেন 248 দিয়ে যাবে 216-র ভিতরে, 216-র ভিতরে 48 দিয়ে ভাগ যাবে, 48 দিয়ে যাচ্ছে না, তাহলে কত দিয়ে যাবে দেখেন তো, 32 দিয়েও যাচ্ছে না। আমরা আচ্ছা ছোট করে করি, 216-কে তো 4 দিয়ে ভাগ করতে পারবো, 54 বার। তাহলে এখানে আমরা ধরলাম যে 5400, এখানে ধরলাম আমরা 24, আমরা এখানে 4 দিয়ে এখানে 24 বার, 25 বার, 4 25-এ 100, 4 6-এ 24, 6 এখানে যাবে হচ্ছে 900 বার। 900 আর 25 কত হবে ভাই? 22,500। 900 আর 25-এ হয়ে যাবে কত, এই যে 22,500। তাহলে এই যে 21,600 টাকার জিনিস কোম্পানিকে, মানে 21,600 টাকা কোম্পানিকে ফেরত দিতে হইলে তার বিক্রি করতে হয়েছে কত টাকার, 22,500 টাকা। 22,500 টাকা বিক্রি করতে হয়েছে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই তার টোটাল সেলিংটা কত, সে টোটাল কত টাকার সেল করছে। তাহলে প্রথমে সেল করছে কত টাকা, 10,000 টাকা সেল করে নাই। প্রশ্ন তো বলে দিছে যে প্রথমে সেল করছে 10,000 টাকা, আর 10,000-এর ওপরে এখানে কত টাকা সেল করলো, আপনি বলবেন যে ভাই এই যে 22,500 টাকা সেল করলো। তাহলে টোটাল কত, এই যে 32,500 টাকা হচ্ছে ওই বিক্রয় কর্মীর টোটাল সেলিং। ঠিক আছে, এই 32,500 হচ্ছে ওই বিক্রয় কর্মীর টোটাল সেলিংটা।
বুঝে আসছে ভাই বিষয়টা? দুশো চোদ্দোতে চলে যান। দেখেন 214 নম্বর কি বলতেছে যে ইন এ সার্টেন অর্গানাইজেশন 40% এমপ্লয়িজ আর ম্যাট্রিকুলেটস, 50% অফ দ্য রিমেনিং আর গ্রাজুয়েটস অ্যান্ড দ্য রিমেনিং 180 আর পোস্ট গ্রাজুয়েটস। হোয়াট ইজ দ্য নাম্বার অফ গ্রাজুয়েট এমপ্লয়িজ? বলা হচ্ছে যে একটা সংস্থায় 40% কর্মী আছে যারা শুধুমাত্র ম্যাট্রিক পাস, ঠিক আছে, আর অবশিষ্ট জনের 50% হচ্ছে আপনার গ্রাজুয়েট, আর বাদ বাকি যারা আছে 180 জন তারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ গ্রাজুয়েট এমপ্লয়িজ, তাহলে স্নাতক সম্পন্ন করছে বা গ্রাজুয়েশন কমপ্লিট করছে এমন কর্মী সংখ্যা আমার কত, ঠিক আছে। তাহলে খেয়াল করেন ভাই, আমি এখানে ধরে নিচ্ছি যে আমার টোটাল কোম্পানিতে মানুষ আছে হচ্ছে 100 জন বা 100%। তো এর মধ্যে শুধুমাত্র মেট্রিক পাস করছে এমন মানুষের সংখ্যা কত? 40%, অর্থাৎ 40 জন। আর গ্রাজুয়েশন কমপ্লিট করছে এমন মানুষের সংখ্যা কত? বলতেছে যে অবশিষ্ট যা থাকে তার 50%। তাহলে 100 জনের মধ্যে 40 জন ম্যাট্রিক পাস হইলে বাদ বাকি 60 থাকে। এই 60-এর আবার 50% হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা। তো 60-এর 50% কত? আপনি বলবেন যে ভাই 30 জন হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে। আর পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে কতজন? তাহলে দেখেন টোটাল মানুষ 100, 40 আর 30 70 হয়ে গেল। তাহলে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করছে কত? 30 জন না ভাই? 30 জন। তো আমাদের এখানে পোস্ট গ্রাজুয়েটের সংখ্যা 30, আর প্রশ্নে বলতেছে যে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছে 180 জন। তার মানে এই 30-এর মানই কত? 180। জিজ্ঞাসা করছে যে গ্রাজুয়েট কতজন আছে, গ্রাজুয়েট কতজন আছে। তাহলে এই 30-এর মান যদি 180 হয়, তাহলে এই 30-এর মানও কত হবে? 180 হবে। তার মানে এখানে গ্রাজুয়েশন করা শিক্ষার্থীর সংখ্যা কত বা কর্মী সংখ্যা কত? 180 জন। দুইশো 20 নম্বরে যান। দেখেন 220-এ বলা হচ্ছে যে আমান গেভ 40% অফ দ্য অ্যামাউন্ট হি হ্যাড টু রোহান। বলতেছে যে আমানের কাছে যা টাকা ছিল তার 40% টাকা সে রোহানকে দেয়। রোহান ইন টার্ন গেভ 1/4 অফ হোয়াট হি রিসিভড ফ্রম আমান টু সাহিল। বলতেছে যে রোহান আমানের কাছ থেকে যা পায় তার 1/4 টাকা সাহিলকে দিয়ে দিবে। আফটার পেইং টাকা 200 টু দ্য ট্যাক্সি ড্রাইভার আউট অফ দ্য অ্যামাউন্ট হি গট ফ্রম রোহান, সাহিল নাও হ্যাজ টাকা 600 লেফট উইথ হিম। বলতেছে যে সাহিল রোহানের কাছ থেকে যা পাবে সেখান থেকে 200 টাকা ট্যাক্সি ভাড়া দিবে, আর 600 টাকা যদি তার নিজের কাছে থাকে। হাউ মাচ অ্যামাউন্ট ডিড আমান হ্যাভ? তাহলে আমানের কাছে কত টাকা ছিল এটা আমাকে বের করতে হবে। আমানের কাছে কত টাকা ছিল এটা বের করা লাগবে। দেখেন আমি ধরেই নিচ্ছি ভাই আমানের কাছে ছিল 100 টাকা। আমানের কাছে ছিল কত? 100 টাকা। আমান রোহানকে দিবে কত? 140%, অর্থাৎ 40 টাকা দিবে। রোহান আবার সাহিলকে দিবে কত? এই 40-এর 1/4 টাকা। 40-এর 1/4 কত হবে? আপনি বলবেন যে 10 টাকা। তার মানে আমানের কাছে শুরুতে ছিল 100 টাকা, রোহানের কাছে ছিল 40, আর রোহান আবার সাহিলকে দেয় কত? 10। এখন প্রশ্নে বলতেছে যে সাহিল রোহানের কাছ থেকে যত টাকা পায়, কি বলতেছে? সাহিল রোহানের কাছ থেকে যত টাকা পায় তার ভিতরে 200 টাকা সে ট্যাক্সি ড্রাইভারকে দিবে, আর ট্যাক্সি ড্রাইভারকে দেওয়ার পরেও তার কাছে থাকে কত? 600 টাকা থাকে। তার মানে সাহিলের কাছে টোটাল কত টাকা ছিল? 200 আর 600 মিলে কত হবে? 800 টাকা হবে না?
800 টাকা হবে। এই 800 টাকা কই পাইছে? বলবেন যে ভাই রোহান দিছে, রোহান সাহিলকে দিছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোহান সাহিলকে কত টাকা দেয়? 10 টাকা। সো আমাদের এখানে যেটা 10 টাকা, প্রশ্ন অনুযায়ী সেটা কত? 800 টাকা। আমাকে জিজ্ঞাসা করছে যে আমানের কাছে কত ছিল, আমানের কাছে ছিল কত? 100। তাহলে এখানে 100 সমান সমান কত হবে? শূন্য শূন্য কেটে দেন, 800 আর 10-এ কত হয়ে যাবে? এই যে 8000 হয়ে যাবে। তার মানে আমানের কাছে 8000 টাকা ছিল। পরেরটাতে যান, 221। দুশো একুশে বলা হচ্ছে যে অন এ টেস্ট কনসিস্টিং অফ 250 questions, Jesse answered 40% of the first 125 questions correctly. What percent of the other 125 questions does she need to answer correctly for her grade on the entire exam to be 60%? এই টাইপের একটা প্রশ্ন, এখানে শুধু ডিজিট এলোমেলো, এই টাইপের একটা প্রশ্ন বাংলাদেশেও আসছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে একটা পরীক্ষায় 250টা কোয়েশ্চেন আছে, যার প্রথম 125টা কোয়েশ্চেনের ভিতরে 40% প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে জেসি। তো বলতেছে যে বাদ বাকি 125টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে যাতে করে তার গ্রেড 60%-এ পৌঁছায়। জেসির গ্রেড 60%-এ পৌঁছায়। ভাই খুব সিম্পল একটা জিনিস মাথায় রাখেন, ধরে নেন যে 250টা কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 1 করে, তার মানে টোটাল মার্কস কত? এই যে 250। ঠিক আছে, প্রশ্নে বলতেছে যে তাকে পাইতে হবে কত? 60% মার্কস পাইতে হবে, 60%। তাহলে এই 250-এর 60% মার্কস কত হবে ভাই? আপনি বলবেন যে ভাই 150 মার্কস। অর্থাৎ জেসির পাইতে হবে কত? 150 নম্বর পাইতে হবে। 60% মার্কস ক্যারি করতে গেলে কত হইতে হবে? 150, তাই না? এখন দেখেন, বলতেছে যে এই 250-এর ভিতরে প্রথম 125টা যে প্রশ্ন আছে, 250টা কোয়েশ্চেনের ভিতরে প্রথম 125টা প্রশ্নের 40% প্রশ্নের উত্তর সঠিকভাবে সে দিতে পারে। তাহলে 20 এখানে 2 বার, 20 এখানে 5 বার, 5 এখানে 25 বার, তাহলে 25 দুগুণে কত হয়ে যায়? 50টা। তার মানে 125টা প্রশ্নের ভিতরে সে সঠিক উত্তর দিল কয়টা? 50টা। তার হাতে এখনো 125টা প্রশ্ন বাকি আছে। এখন প্রশ্নকর্তা আমাদেরকে জিজ্ঞাসা করছে যে সে যদি 150 নম্বর পাইতে চায় তাহলে বাদ বাকি এই 125টা প্রশ্নের মধ্যে শতকরা কতগুলো প্রশ্নের উত্তর তাকে সঠিকভাবে দিতে হবে। তাহলে 150 নাম্বার পাইতে গেলে তার এখনো মার্কস লাগবে কত? 100 মার্কস লাগবে। তাহলে এই 100 মার্কস কোত্থেকে আসবে? এই 125টার ভিতরে 100টা প্রশ্নের উত্তর তাকে সঠিকভাবে দিতে হবে। তো এইটা পার্সেন্টেজে আসলে কত আসবে? 25 4 25 5, 5 এখানে 20 বার, 4 20-এ কত? এই যে 80। অর্থাৎ এখনো তাকে 80% প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে। না ভাই, অনলাইনে পড়া, অনলাইনে শিডিউলই মিলাইতে পারতেছি না এখন। অফলাইনে আপাতত আপাতত মানে বেশ কয়েক বছর থেকে বন্ধ। 2021-এর 2022-এর শুরুতে বা 2021-এ কিছুদিন অফলাইন স্কোয়ারে নিছি, তারপর আর নেই নাই। কারণ অফলাইনের চেয়ে এখন অনলাইনে বেশি মানে ইয়ে করা যায়, মানে বাসায় থাকা যায় অন্তত। ঠিক আছে, কারণ প্রতি সপ্তাহে ঢাকা বগুড়া করতে গেলে অনেক ঝামেলা। এবং কিছু কিছু জায়গা আছে যেখানে অফলাইন পেমেন্টের চেয়ে অনলাইন পেমেন্ট বেশি। ঠিক আছে, অফলাইন পেমেন্ট আপনাকে যা করবে পার ক্লাসে, তার চেয়ে অনলাইন পেমেন্ট বেশি।
এবং এটা আমাদের সাথে খুব বেশি ফ্লেক্সিবল, আপনার কোনো কিছুই করা লাগতেছে না, আপনি নিজের বাসায় থাকতেছেন, ইন্টারনেট সংযোগ আছে, ভালো ক্লাস নেন। অফলাইনে তো অনেক ঝামেলা। 222 নম্বরে যান। হ্যাঁ, ঢাকায় জ্যাম, ঢাকা চিটাগাং দুইটা শহরে জ্যাম। না, আমি মিরপুর ব্রাঞ্চে কখনোই পড়াই নাই। আমি পড়াইছি হচ্ছে আপনার উত্তরা ব্রাঞ্চে পড়াইছি। উত্তরা ব্রাঞ্চে বেশি পড়াইছি। পান্থপথে বোধহয় শুধুমাত্র একদিন পড়াইছি, কারণ আমি থাকতাম উত্তরা। সো উত্তরা থাকার কারণে যে মানে উত্তরা ব্রাঞ্চটা ছিল রাস্তার এই পাশ আর ওই পাশে, আমি রাস্তার পূর্ব পাশে থাকতাম, আর আমাদের এই স্কোয়ারের ব্রাঞ্চটা ছিল রাস্তার পশ্চিম পাশে। জাস্ট একটা মানে ওভারব্রিজ পার হইলেই কোচিং। তো উত্তরাতে বেশি ক্লাস নেওয়া, মিরপুরে কখনো ক্লাস নেই নাই আমি। দেখেন 222-এ, দেখেন 222-এ বলা হচ্ছে যে ইন এ সার্টেন মান্থ এ বেসবল টিম দ্যাট প্লেড 60 গেমস had on 30% of its games played. After a phenomenal winning streak, this team raised its average to 50%. How many games must the team have on in a row to attain this average? এই প্রশ্নটা কিন্তু আসছিল, ঠিক আছে, 2-3 বার আসছে। বিআইবিএমও এটা রিপিট করছে। দুঃখিত, বিআইবিএম রিপিট করছে কিন্তু শিওর না, কিন্তু এই প্রশ্নটা 2-3 বার বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় আসছে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে একটা বেসবল টিম একটা মাসে 60টা ম্যাচ খেলবে, ঠিক আছে। ধরে নেন যে একটা বেসবল টিম জানুয়ারি মাসে 60টা ম্যাচ খেলছে, যার ভিতরে 30% খেলায় জয়লাভ করছে। এরপরে বলতেছে যে আফটার এ ফিনোমিনাল উইনিং স্ট্রিক, এই ফিনোমিনাল উইনিং স্ট্রিকটা আগে বুঝাই, এই টার্মটা আগে বুঝেন। 2022 সালে যে বিশ্বকাপ ফুটবল মানে হয়েছিল, সেখানে আর্জেন্টিনার প্রথম ম্যাচের কথা মনে আছে, যে সৌদি আরবের সাথে হেরে যায়, এবং ওই ম্যাচ হারার কারণে সবাই ভাবছিল যে আর্জেন্টিনা এবার শেষ, আর্জেন্টিনা আর কাপ পাবে না। কিন্তু আর্জেন্টিনা 2022 সালের বিশ্বকাপে শুধু এই একটা ম্যাচই হারছে। অর্থাৎ সৌদি আরবের সাথে ম্যাচ খেলার পরে আর্জেন্টিনার যতগুলা ম্যাচ হয়েছে বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত, সবগুলা ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করছে। এই যে জয়ের যে ধারাবাহিকতা, মানে একটানা জয় পাচ্ছে, এর মধ্যে কোনো হারের কোনো কাজ কারবার নাই, এইটাকে বলা হচ্ছে ফেনোমেনাল উইনিং স্ট্রিক। অর্থাৎ যেটা চিন্তাই করে নাই, আশ্চর্যের একটা বিষয়, একটা ম্যাচও হারতেছে না, সব ম্যাচে জিততেছে, ইভেন ফাইনালও জিতে গেছে, ঠিক আছে। এই যে একাধারে জয়, এই জয়টাকে বলা হচ্ছে ফেনোমেনাল উইনিং স্ট্রিক, ঠিক আছে। তো বলতেছে যে এই বেসবল টিমটাও এরকম একাধারে বেশ কয়েকটা ম্যাচে জয় লাভ করবে, যার ফলে তার জয় এবং পরাজয়ের গড় হবে কত, 50%। হাউ মেনি গেমস মাস্ট দ্য টিম হ্যাভ অন ইন এ রো টু অ্যাটেইন দিস এভারেজ? বলতেছে যে জয় পরাজয়ের যে এভারেজটা 50% আসছে, এইটা অ্যাচিভ করতে এই বেসবল টিমটাকে লাগাতার কতগুলো ম্যাচে জয়লাভ করতে হয়েছে, লাগাতার কতগুলো ম্যাচে জয়লাভ করছে, ঠিক আছে। তো প্রথমে খেয়াল করেন, প্রথমে যে 60টা ম্যাচ খেলছে, এই 60টা ম্যাচের মধ্যে 30%-এ সে জয়লাভ করছে। তার মানে জিতছে কয়টাতে, 18টাতে সে উইন করছে। তাহলে হারছে কয়টাতে? আপনি বলবেন যে 60 থেকে 18 বাদ দিলে এই যে 42টাতে সে পরাজয় বরণ করছে। এখন খেয়াল করেন, এই যে 42টা ম্যাচে পরাজয় বরণ করছে, এই ম্যাচের পরে, এই ম্যাচের পরে কিন্তু আর মানে কোনো ম্যাচ সে হারে নাই, কথা বুঝছেন। 60টা ম্যাচের মধ্যে 18টাতে জয় আর 42টাতে হচ্ছে পরাজয়, এবং এই 42টা ম্যাচ পরাজয়ের পরে তারা আর কোনো ম্যাচেই পরাজয় বরণ করেনি, কোনো ম্যাচেই পরাজয় বরণ করেন। অর্থাৎ এরপরে যতগুলা ম্যাচ খেলছে সবগুলাতে জিতছে, এবং বলতেছে যে তখন জয় এবং পরাজয়ের গড় হয়েছে 50%। অর্থাৎ
জয় লাভ করছে 50% খেলায়, পরাজয় বরণ করছে 50% খেলায়। তাহলে এই 42টা ম্যাচেই যদি শুধুমাত্র যদি সে হারে, তাহলে এই যে পরাজয়ের যে 50%, এই 50%-এর ভ্যালু কত হবে? 42 হবে না? যে এই 42টা ম্যাচের পর আর কোনো ম্যাচে হারেনি, কোনো ম্যাচে হারেনি। তার মানে এই যে জয় পরাজয়ের হার যে 50-50, তার মানে এই 50% সমান সমান যদি 42 হয়, তাহলে এই জয়ের 50% সমান সমান কত হবে? 42ই হবে। তাহলে আপনি বলবেন যে ভাই এই যে 18টা ম্যাচ প্রথমে জিতছিল, আর এখানে দেখতে পাচ্ছি পরবর্তীতে যতগুলা খেলে সবগুলোতে জয় লাভ করার ফলে তার টোটাল ম্যাচ জয়ের সংখ্যা কত দাঁড়াচ্ছে? 42টা। তার মানে এই 18টা খেলার পরে সে কতগুলা খেলায় জয়লাভ করছে, বা কতগুলা ম্যাচে সে জয়লাভ করছে? আপনি তখন বলবেন যে ভাই 42 বিয়োগ 18 ইজ ইকুয়াল টু 24। অর্থাৎ এই 18টা ম্যাচের পরে আরও সে 24টা ম্যাচ খেলছে এবং প্রত্যেকটা ম্যাচে সে জয়লাভ করছে, যার কারণে জয় এবং পরাজয়ের গড় এরকম 50-50 হয়ে গেছে। অর্থাৎ সে 24টা ম্যাচে লাগাতার জয়লাভ করছে বা এক নাগারে জয়লাভ করছে। 24 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 223 নম্বরে যান। 223। এবার আর্জেন্টিনা আসলে খুব ভালো খেলছে, যে যত কথাই বলুক। মানে অনেকেই বলে যে না আর্জেন্টিনা খুব খারাপ খেলছে, বাট আর্জেন্টিনা আমার মানে 2006 থেকে মোটামুটি আমি বিশ্বকাপটা বুঝি বা খেলা দেখি আর্জেন্টিনার। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে 2006 থেকে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ আমি দেখছি, এইবারে বিশ্বকাপটা সবচেয়ে আর্জেন্টিনা বেস্ট খেলা খেলছে, প্রথম ম্যাচ বাদ দিয়ে। ঠিক আছে, প্রথম ম্যাচ জাস্ট একটা দুর্ঘটনা ছাড়া কিছুই না। অবশ্যই আর্জেন্টিনা। ঠিক আছে, এবার তো ধরেন প্রথম ম্যাচ মানে হেরে যাওয়ার পরে সুমন ভাইয়ের যত জ্বালা সহ্য করতে হয়েছে। সুমন ভাই তো হচ্ছে ব্রাজিলের সাপোর্টার, আর তার ব্রাজিল যখন প্রথম ম্যাচ জিতে গেল, কার সাথে জানি হইলো, তার সাথে জিতে গেল। ওরে ভাই, কি আর বলবো। শেষ পর্যন্ত ব্রাজিল আসলে কয়েক বিশ্বকাপ থেকে খুব খারাপ খেলতেছে, একদম খারাপ খেলতেছে। এটা আসলে আসল ব্রাজিল না। ব্রাজিলের যেই খেলাগুলো দেখে আমরা অভ্যস্ত, বাট এটা সেই ব্রাজিল না। এবার অনেক খেলোয়াড়ই ছিল, অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল, কিন্তু হয় নাই। তো ব্রাজিলের এবারের টিম খুবই ভালো ছিল, এবং সবচেয়ে আমার ছিল মানে খারাপ লাগছে নেইমারকে নিয়ে। ঠিক আছে, নেইমার আসলে ভুল সময়ে জন্মগ্রহণ করছে, এবং কি বলবো যে এই মেসির সময়ে বা রোনালদোর সময়ে জন্মগ্রহণ করাটা নেইমারের ভুল হয়েছে। তাছাড়া নেইমার অনেক বড় মাপের খেলোয়াড়। এটা তার খেলা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং খালি মানে শুধু আমার যেটা মনে হয়, আমি অত ভালো বুঝি না, কিন্তু আমার যতটুকু মনে হয় যে একজন খেলোয়াড় শুধু ভালো হলেই হয় না, একটা কোচ তাকে প্রপারলি খেলাইতে পারতেছে কিনা, এইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, আমার মনে হয় না যে মানে ব্রাজিলের কোচ নেইমারের কাছ থেকে 100% নিতে পারছে, বা নেইমারের কাছ থেকে 100% নেওয়ার মতো ওই ইয়েটা ছিল কোচের। এটা আপনি মন খারাপ করলে করতে পারেন যারা ব্রাজিলের সাপোর্টার, বাট আমার কাছে এটাই মনে হয়েছে। আপনি নেইমারের খেলা দেখেন, আপনি বার্সেলোনায় খেলাগুলো দেখেন, এমনি আপনি ইউটিউবে যে আমি ইউটিউবে যখন আমার ভালো লাগে না তখন আমি বার্সেলোনার আগের খেলাগুলো দেখি, আপনি তখন দেখেন, বা পেপ গার্দিওলার সময়ের খেলাগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন যে আসলে নেইমার কত বড় মাপের খেলোয়াড়। বাট তার ভিতর থেকে ওই খেলাটা তো বের করে নিয়ে আসতে হবে আপনাকে, সেটা তো পারতেছে না। এবং এত মানে বলা চলে যে মেসি রোনালদোর চেয়েও এখনো মোটামুটি কম বয়স, সেই বয়সে সে ইউরোপ ছেড়ে শুধুমাত্র টাকার জন্য সে সৌদি আরব চলে গেল, তাই না? সো এই সময়টাতে কিন্তু তার যাওয়া উচিত হয়নি। এবং মেসি দেখেন লাস্ট পর্যন্ত কিন্তু মানে ইউরোপেই থাকার চেষ্টা তার ছিল। ঠিক আছে, ইউরোপে থাকার চেষ্টা ছিল। বার্সেলোনার সাথে যদি তার সবকিছু মিটমাট হয়ে যেত তাহলে হয়তো বার্সেলোনাতে থেকে যেত, বা অন্যান্য অনেক টিমই
টিমে টিমে হয়তো যাইতে পারতো, কিন্তু আলটিমেটলি বয়সও নাই, আবার ধরেন সব কিছু মিলে তার মিলে নাই। ঠিক আছে, এই জন্য বাধ্য হয়েছে। তারপরেও কিন্তু মেসির ধার কমে নাই ভাই। আপনি আপনার যে যত কথাই বলেন, ব্রাজিলের কট্টর সমর্থক হইলেও এটা আপনাকে মানতে হবে। যাক, দেখেন 223, দেখেন 223-এ বলা হচ্ছে দ্য সাম অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল ইজ 150। একটা স্কুলের বালক আর বালিকার মোট সংখ্যা দেওয়া আছে 150। ইফ দ্য নাম্বার অফ বয়েজ ইজ এক্স, বয়েসের সংখ্যা দেওয়া আছে এক্স জন, দেন দ্য নাম্বার অফ গার্লস বিকাম X% অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। আর বালিকার সংখ্যা হচ্ছে মোট শিক্ষার্থীর X%। দ্য নাম্বার অফ বয়েজ ইজ, বয়েজের সংখ্যা কত, অর্থাৎ এখানে এক্স এর ভ্যালুটা কত এটা আমাকে বের করা লাগবে। এক্স এর ভ্যালু কত এটা বের করা লাগবে। তো খেয়াল করেন, প্রশ্নে বলেই দিচ্ছে যে ভাই বালক আর বালিকা দুইটা মিলে কত 150। ঠিক আছে, বালকের সংখ্যা দেওয়া আছে এক্স জন, আর বালিকার সংখ্যা কত বলতেছে যে X% অফ টোটাল স্টুডেন্ট, মানে হচ্ছে এই যে 150। ঠিক আছে, সমান সমান কত, এটা হচ্ছে বালকের সংখ্যা, এটা হচ্ছে বালিকার সংখ্যা, টোটাল কত এই যে 150। 50 এখানে 3 বার, 50 এখানে 2 বার, এখানে লসাগু 2 হলে এখানে 2x + 3x = 150, তাহলে 5x = 300 হলে x = কত হবে, 60 হবে। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে বালকের সংখ্যা বের করেন, তো বালকের সংখ্যা তো x, আর x এর মান কত বের হইলো, 60 বের হইলো, তার মানে 60ই উত্তর। দুশো চব্বিশে যান। দেখেন 224 নম্বরটা আগে আমি দেখাইতেছি, যে আপনি ধরেন যে 224 নম্বর অঙ্কটা প্রিলিমিনারি পরীক্ষায় আসছে, আপনি তখন কিভাবে সলভ করবেন, আর আপনি গতানুগতিকভাবে বা ইকুয়েশন ধরে কিভাবে সলভ করতে সেটা আমি পরে দেখাচ্ছি। দেখেন, এখানে বলা হচ্ছে যে ইন অ্যান এক্সামিনেশন অফ n কোয়েশ্চেন্স, একটা পরীক্ষায় n সংখ্যক প্রশ্ন আছে, এই স্টুডেন্ট রিপ্লাইড 15 আউট অফ দ্য ফার্স্ট 20 কোয়েশ্চেন্স কারেক্টলি। একটা স্টুডেন্ট প্রথম 20টা কোয়েশ্চেনের মধ্যে 15টা সঠিক উত্তর দিতে পারে। অফ দ্য রিমেনিং কোয়েশ্চেন্স, বাদ বাকি কোয়েশ্চেনগুলোর মধ্যে হি আনসার্ড 1/3 কোয়েশ্চেন কারেক্টলি, বাদ বাকি যে কোয়েশ্চেনগুলো থাকে তার মধ্যে 1/3 প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দেয়। অল দ্য কোয়েশ্চেন্স হ্যাভ দ্য সেম ক্রেডিট, প্রত্যেকটা প্রশ্নের বিপরীতে সমান মান আছে, মানে ধরেন যে প্রত্যেকটা প্রশ্নের বিপরীতে 1 নম্বর করে আছে। ইফ দ্য স্টুডেন্ট গেটস 50% মার্কস, দ্য ভ্যালু অফ এন ইজ, যদি ওই ছাত্রটা পরীক্ষায় 50% নম্বর পায়, তাহলে এন এর ভ্যালু কত, অর্থাৎ টোটাল প্রশ্নের সংখ্যা কত। দেখেন, ধরে নেন যে এই প্রশ্নটা আপনার প্রিলিমিনারি পরীক্ষায় আসছে, তো আপনি এই প্রশ্নটা পড়ে আপনি ডিরেক্ট অপশনে যাবেন। অপশনে কি কি দেওয়া আছে, 20 দেওয়া আছে, বিতে দেওয়া আছে হচ্ছে আপনার 40 দেওয়া আছে, সিতে আপনার 50 দেওয়া আছে, ডিতে আপনার 100 দেওয়া আছে। এটা হচ্ছে আপনার এই অপশনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এন এর মান, এন এর মান অর্থাৎ প্রশ্নের সংখ্যা। তো খেয়াল করেন, অপশন এ তো হইতেই পারবে না, অপশনে তো হবে না, কারণ প্রশ্নে বলতেছে যে এন সংখ্যক প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 20টার 15টা সঠিক উত্তর দিতে পারে, তার মানে অপশন এ বাদ, অপশন এ বাদ। এবার দেখি যে 40 হবে কিনা, তাহলে টোটাল প্রশ্নের সংখ্যা যদি 40 হয়, 40টার ভিতরে 20টার সঠিক উত্তর দেয়, আর বাকি থাকে কয়েকটা 20টা, এই বাদ বাকি 20টার 1/3 কোয়েশ্চেনের সে সঠিক উত্তর দিতে পারে। এখন কথা হচ্ছে যে এই 20টা, প্রথম 20টা বাদ দিয়ে বাদ বাকি যে কোয়েশ্চেনের সংখ্যাটা থাকবে, খেয়াল করে দেখেন, প্রথম 20টা প্রশ্ন বাদ দিয়ে যে সংখ্যক প্রশ্ন অবশিষ্ট থাকবে, এই সংখ্যাটা অবশ্যই 3-এর কোনো মাল্টিপল হবে, অর্থাৎ 3 দ্বারা ভাগ যাবে এই সংখ্যাকে। তাছাড়া কখনোই বলতো না যে 1/3, যখনই বলতেছে যে বাদ বাকি প্রশ্নের 1/3 প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, 1/3 প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তার মানে কি, যেই সংখ্যাটা আপনার আছে এখানে, অর্থাৎ বাদ বাকি প্রশ্নের যে সংখ্যাটা,
সেটা অবশ্যই 3 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবেই যাবে। তো সেই হিসাবে আমার এখানে সরি এটা ধরেও হচ্ছে না। এবার আসেন 50 ধরি, 50, তাহলে 50টার ভিতরে 20টার উত্তর দিছে, আর বাদ বাকি থাকে কয়টা? 30টা থাকে, 30টা। তো 30টার আবার 1/3 উত্তর দেয়। তাহলে দেখেন এখানে কত হয়ে যায়? 10 হয়ে যায় না? 10 হয়ে যায়, 10 হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করেন টোটাল কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতেছে সে? প্রথম 20টার ভিতরে সঠিক উত্তর দিতে পারছে 15টা, তারপরে প্রশ্ন বাকি থাকে 30টা, এই 30টার ভিতরে সঠিক উত্তর দিল কয়টা? 10টা। তো প্রশ্নে তো বলেই দিছে যে সে 50% নম্বর পাবে, তার মানে অর্ধেক নম্বর পাবে। তো টোটাল নম্বর যদি আমার 50 হয়, কারণ 50টা কোয়েশ্চেন 1 নম্বর করে যদি 50 হয়, তাহলে সে পাইছে কত? এই যে 15 আর 10, 25 নাম্বার পাইছে না? তাহলে তো 50% নাম্বার পেয়ে গেল। তার মানে অপশন সি সঠিক উত্তর হবে, অপশন সি সঠিক উত্তর হবে, কারণ প্রশ্নের সবগুলো সত্য আমি মানে করছি। আপনি বলতে পারেন যে ভাই 100 ধরে দেখেন, 100 থেকে যদি 20টা কোয়েশ্চেন বাদ দেন থাকে কয়টা? 80টা। এই 80-র কখনো 1/3 আপনি বের করতে পারবেন না। তার মানে 100 আপনার এখানে উত্তর হবে না। উত্তর একটাই, সেটা কত? অপশন সির 50। সো কিছু কিছু প্রশ্ন থাকবে বা আসবে, আপনি হুদাই মানে প্রিলিমিনারিতে আসলে হুদাই ইকুয়েশন ধরার চেষ্টা করবেন না, একটু অপশন নিয়ে একটু মাথা টাথা ঘামাবেন, তাহলে খুব দ্রুত বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অপশন ধরে। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি সমাধান করেই করব, সেটাও করতে পারবেন। দেখেন প্রশ্ন বলতেছে যে 50% নম্বর পাবে, তার মানে ধরে নেন আমাদের যদি পরীক্ষা 100 নম্বরের মধ্যে হয়, আপনি যদি 50 নম্বর পান তাহলে আর কি হবে? 50 নম্বর আপনি পাবেন না, এটাই তো স্বাভাবিক। আপনি 100-র মধ্যে 50 পাইলে বাকি 50 পাবেন না, এইটাই তো কথা। তাহলে আমাদের এই যে প্রশ্নে বলতেছে যে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে n সংখ্যক, n সংখ্যক। তাহলে এই n সংখ্যক প্রশ্নের ভিতরে, n সংখ্যক প্রশ্নের ভিতরে প্রথম যেই 20টা প্রশ্ন, তার মধ্যে সঠিক করতে পারছে কয়টা? 15টা। ভুল করছে কয়টা? 5টা। আপনি যে কোনো একটা পাশ নিয়ে ভাবেন। আমি যদি ভুল পাশ নিয়ে ভাবি যে ভুল করছে 5টা, তাহলে দেখেন 20টার মধ্যে 5টা ভুল করলো, 5 প্লাস প্রশ্ন বাকি আছে আর কয়টা? টোটাল প্রশ্ন n, n থেকে এই যে 20টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে, তাহলে বাকি আছে এই কয়েকটা প্রশ্ন। এই কয়েকটা প্রশ্নের ভিতরে কি করছে? 1/3 প্রশ্নের উত্তর সে সঠিক করছে, কারেক্ট করছে। তাহলে রং করছে কয়টা? ভুল করছে কয়টা? 3 অংশের ভিতরে 1 অংশ যদি কারেক্ট করে, তার মানে 2/3 ভুল করছে। তাহলে এইটার কত? এই যে 2/3 সমান সমান কত বলতেছে? যে 50%। যেহেতু 50% নম্বর পাইছে আর 50% পাবে না, তাহলে টোটাল কোয়েশ্চেন হচ্ছে n সংখ্যক, ধরছি যে প্রত্যেকটা কোয়েশ্চেনে 1 নম্বর করে, তার মানে টোটাল নম্বর কত? n। এই n এর 50%, অর্থাৎ n কে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে n কে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। এই ইকুয়েশনটা সলভ করেন, এই ইকুয়েশনটা আপনাকে সলভ করতে হবে। তাহলে এখান থেকে হবে হচ্ছে আপনার কত? 5 ইকুয়াল টু এই যে n/2 মাইনাস 2n মাইনাস 40 ইজ ইকুয়াল টু কত? 3 হবে। তাহলে এই যে 5, এখানে 3 2 লসাগু 6, তার মানে হচ্ছে 3n মাইনাস 4n প্লাস 40 দুগুণ 80, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 6 30 হচ্ছে, ইজ ইকুয়াল টু 3n মাইনাস 4n প্লাস 80। তাহলে 4n থেকে 3n বাদ দিলে কত n হয়? 80 থেকে 30 বাদ দিলে এই যে 50 হয়। তাহলে এই যে n সমান সমান কত হয়ে যায়? 50 হয়ে যায়। বোঝা গেছে ভাই যে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে এখানে 50টা। এইভাবে করতে পারবেন, জাস্ট একটু সময় লাগবে আর কি। আর অপশন ধরে করলে দ্রুত করতে পারবেন। দুশো 30-এ যান।
230-এ বলা হচ্ছে যে ইন অ্যান এরিয়া অফ দ্য টোটাল পিপল 40% আর ওমেন and 45% coffee drinkers. One third of the males are coffee drinkers. Suppose the total number of persons in the area is 100. Then the number of the female non-coffee drinkers is. বলা হচ্ছে যে একটা এরিয়াতে কিছু মানুষ আছে এবং বলে দিছে যে মানুষের সংখ্যা হচ্ছে 100 জন, তার ভিতরে 40% হচ্ছে মহিলা আর 45% হচ্ছে কফি পান করে। তো বলতেছে যে 1/3 পুরুষ আছে যারা কফি পান করে, এবং এখানে বলে দিচ্ছে যে ধরে নেন যে টোটাল মানুষের সংখ্যা হচ্ছে 100, দেন দ্য নাম্বার অফ ফিমেল নন কফি ড্রিঙ্কার্স। তাহলে মহিলা কফি পান করে না, মানে এমন কতজন মহিলা আছে যারা কফি পান করে না, এমন কতজন মহিলা আছে যারা কফি পান করবে না। খেয়াল করেন, টোটাল মানুষ বলে দিছে 100 জন, এইভাবে লিখি, টোটাল মানুষ বলে দিছে 100 জন। 100 জনের ভিতরে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ওমেন আর একটা হচ্ছে মেন। প্রশ্নে বলে দিচ্ছে যে 40 জন যদি ওমেন হয় তার মানে পুরুষ কত, 60 জন। আবার এই 100 জনের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কফি খায় আর একটা হচ্ছে কফি খায় না। তো বলতেছে যে কফি খায় এমন মানুষের সংখ্যা হচ্ছে 45% বা 45 জন। তাহলে কফি পান করেন এমন মানুষের সংখ্যা কত হবে? আপনি বলবেন যে 55 হবে, 55 হবে। এই তো বলছে প্রশ্নে। এখন দেখেন প্রশ্ন আবার বলতেছে যে 1/3 অফ দ্য মেলস আর কফি ড্রিঙ্কার্স। 1/3 অফ দ্য মেলস অর্থাৎ এই যে এখানে পুরুষের সংখ্যা হচ্ছে 60 জন, এই 60 জন পুরুষের মধ্যে আবার দুইটা ভাগ আছে, কেউ কেউ কফি খায় আর কেউ কেউ কফি খায় না। তো বলতেছে যে কফি খায় এমন পুরুষের সংখ্যা হচ্ছে 1/3। তো এই 60-এর 1/3 কত, 20 জন। তার মানে 60 জনের পুরুষের মধ্যে 20 জন কফি খায় আর 40 জন আছে যারা কফি কি করে না, খায় না, কফি খায় না, তাই না? তো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে কি যে দেন দ্য নাম্বার অফ ফিমেল নন কফি ড্রিঙ্কার্স ইজ, তাহলে কফি পান করে না এমন মহিলাদের সংখ্যা কত হবে? কফি পান করে না এমন মহিলাদের সংখ্যা কত? তাহলে এটা আপনি খুব ইজিলি বের করতে পারবেন না ভাই। এখানে বলা হচ্ছে যে 100 জন মানুষের মধ্যে 55 জন মানুষ কফি খায় না। এই 55 জনের মধ্যে আপনার পুরুষও আছে মহিলাও আছে। 100 জনের মধ্যে 55 জন কফি খায় না, তো এই 55 জনের মধ্যে পুরুষও আছে মহিলা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ মানুষের মধ্যে 40 জন আছে যারা কফি খায় না। তাহলে এই 55 জনের মধ্যে 40 জন হচ্ছে পুরুষ, আর বাদ বাকি যেই 15 থাকে এরা কি, মহিলা। তাহলে কফি খায় না এবং মহিলা এমন সংখ্যা কত, 15 না ভাই? এই 15ই উত্তর, যে কফি পান করে না এমন মহিলার সংখ্যা হচ্ছে 15 জন। দুশো 32-এ যান। দুশো 32-এ বলা হচ্ছে যে ইন এ কোম্পানি দেয়ার আর 75% স্কিল্ড ওয়ার্কার্স অ্যান্ড দ্য রিমেইনিং আর আনস্কিল্ড। 80% of skilled workers and 20% of unskilled workers are permanent. If the number of temporary workers is 126, then what is the total number of workers? বলতেছে যে একটা কোম্পানিতে 75% দক্ষ শ্রমিক আছে আর বাদ বাকি হচ্ছে অদক্ষ। আর দক্ষ শ্রমিকদের 80% আর অদক্ষ শ্রমিকদের 20% হচ্ছে পার্মানেন্ট, আর বাদ বাকিগুলো হচ্ছে টেম্পোরারি। এবং টেম্পোরারি শ্রমিকের সংখ্যা হচ্ছে মোট 126 জন। জিজ্ঞাসা করছে যে ওই কারখানায় টোটাল শ্রমিকের সংখ্যা কত, বা ওই কোম্পানিতে টোটাল শ্রমিকের সংখ্যা কত। খেয়াল করেন, আপনি ধরেই নেন যে ওই কারখানায় টোটাল শ্রমিকের সংখ্যা হচ্ছে 100 জন। টোটাল শ্রমিকের সংখ্যা কত, 100 জন। এই 100 জনের মধ্যে স্কিল্ড আছে আর আনস্কিল্ড ওয়ার্কার আছে। স্কিল্ড ওয়ার্কারেরা কত বলতেছে, 75%। মানে 100 জনে 75 জন হচ্ছে দক্ষ আর 25 জন হচ্ছে কি, অদক্ষ। এরপরে বলতেছে যে 80% অফ দ্য স্কিল্ড ওয়ার্কার্স আর পার্মানেন্ট। তাহলে এই যে স্কিল্ড ওয়ার্কার 75 জন, এই স্কিল্ড ওয়ার্কারের ভিতরে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি। তো বলতেছে যে 75-এর ভিতরে
80% ওয়ার্কার হচ্ছে আপনার পার্মানেন্ট। পার্মানেন্ট তাহলে খেয়াল করে দেখেন, এই যে 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 4/5, তাহলে এই 75-এর 4/5 কত? 5×5 75, 4×5 60, তার মানে 60 জন হচ্ছে পার্মানেন্ট আর 15 জন হচ্ছে কি টেম্পোরারি। আবার আনস্কিলড ওয়ার্কারের ভিতরেও পার্মানেন্ট আছে এবং টেম্পোরারি আছে। তো বলতেছে যে আনস্কিলডের ভিতরে টেম্পোরারি সংখ্যা হচ্ছে আমার 20%। এই যে দেখেন 20% মানে হচ্ছে 1/5, তাহলে 25-এর 1/5 কত হবে? 5 জন। 5 জন যদি পার্মানেন্ট হয় তাহলে 20 জন কি টেম্পোরারি। প্রশ্নে আপনাকে বলতেছে যে ওই কারখানায় টোটাল টেম্পোরারি শ্রমিকের সংখ্যা হচ্ছে 126 জন, আর এখানে আমাদের টোটাল টেম্পোরারি শ্রমিক কতজন? আপনি বলবেন যে ভাই 20 জন আর 15 জন 35 জন। তার মানে সরি, আমার এখানে টোটাল টেম্পোরারি শ্রমিক যেটা 35, প্রশ্নে সেটা 126, আমাকে বলছে টোটাল কত, মানে 100 কত, তাহলে গুণন হচ্ছে 100 ডিভাইডেড 35। 5 এখানে 20 বার, 5 এখানে 7 বার, 7 18 126, 18 দুগুণ 36 আর একটা শূন্য, অর্থাৎ ওই কারখানায় টোটাল শ্রমিকের সংখ্যা হচ্ছে 360 জন। দুইশো 34 জন। দেখেন 234-এ বলা হচ্ছে যে অ্যাট দ্য কলেজ এন্ট্রান্স এক্সামিনেশন ইচ ক্যান্ডিডেট ইজ অ্যাডমিটেড অর রিজেক্টেড অ্যাকর্ডিং টু whether he has passed or failed the test. Of the candidates who are really capable, 80% pass the test, and of the incapable, 25% pass the test. Given that 40% of the candidates are really capable, given that 40% of the candidates are really capable, the proportion of capable college students is about. বলতেছে যে একটা কলেজে ভর্তি পরীক্ষা হবে, সেই ভর্তি পরীক্ষায় আপনার পাস ফেলের ভিত্তিতে চান্স নির্ধারিত। আপনি পাস করলে কলেজে পড়বেন, পাস না করলে আপনি কলেজে পড়তে পারবেন না, সহজ হিসাব। ঠিক আছে, এখন বলতেছে যে দুই ধরনের শিক্ষার্থী পরীক্ষা দেন অ্যাডমিশন টেস্টে, যে যারা আসলে সত্যিই ক্যাপেবল, মানে যারা সত্যি চান্স পাওয়ার মতো যোগ্য, আর কিছু আছে হুজুগে, আরে দিলাম এসএসসি পাস করছি দে একটা পরীক্ষা, এরকমও আছে। তো বলতেছে যে যারা সত্যিই ক্যাপেবল তাদের মধ্যে থেকে 80% পরীক্ষায় পাস করবে, আর যারা ক্যাপেবল না তাদের মধ্যে থেকে 25% পরীক্ষায় পাস করবে। এখন প্রশ্ন আপনাকে বলেই দিছে যে দেয়া, মানে গিভেন দ্যাট 40% অফ দ্য ক্যান্ডিডেটস আর রিয়েলি ক্যাপেবল, 40% ক্যান্ডিডেট আছে যারা সত্যি সত্যি ক্যাপেবল, অর্থাৎ চান্স পাওয়ার যোগ্য। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, আমাকে ধরে নিতে হবে যে ওই অ্যাডমিশন টেস্টে টোটাল 100 জন অংশগ্রহণ করছে, তার ভিতরে ক্যাপেবল আছে এবং ইনক্যাপেবল আছে। তো প্রশ্নে যেহেতু বলেই দিছে যে 40 জন ক্যাপেবল, তার মানে 60 জন কি ইনক্যাপেবল, 60 জন ইনক্যাপেবল হবে। এখন প্রশ্নে তো আপনাকে বলেই দিছে যে 80% যারা ক্যাপেবল তাদের পাস করবে 80%, তার মানে এই ক্যাপেবলের মধ্যে এই 40 জনের মধ্যে এমন আছে যে পাস করবে আবার ফেল করবে। ঠিক আছে, তো কিছুক্ষণ আগেই দেখাইছি 80% মানে কত, 4/5, 40-এর 4/5 কত, 5 আসতে 40, 4 আসতে 32, তার মানে 40 জনে পাস করছে 32 জন, ফেল করছে কত 8 জন। আবার এই যে ইনক্যাপেবল, এদের মধ্যেও পাস করা স্টুডেন্ট আছে, ফেল করা স্টুডেন্ট আছে। তো বলতেছে যে ইনক্যাপেবলদের মধ্যে পাস করছে 25%, 25% মিনস 1/4, 60-এর 1/4 কত 15 জন, তার মানে 15 জন পাস করছে আর 45 জন কি করছে, ফেল করছে। এই তো কথা, ফেল করছে। এখন দেখেন আলটিমেটলি আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে দ্য প্রপোর্শন অফ ক্যাপেবল কলেজ স্টুডেন্টস ইজ অ্যাবাউট, অর্থাৎ ওই কলেজের ভর্তি পরীক্ষায়
যারা সত্যিই ক্যাপেবল, ওই কলেজের ভর্তি পরীক্ষায় যারা সত্যিই ক্যাপেবল তাদের শতকরা হার কত? ঠিক আছে, ওই কলেজে যতজন পাশ করছে, কথা বুঝছেন, ওই কলেজের অ্যাডমিশন টেস্টে যতজন পাশ করছে তাদের মধ্যে সত্যিই ক্যাপেবল আছে এমন স্টুডেন্টের সংখ্যা শতকরায় কত? দেখেন এখানে টোটাল পাশ করা স্টুডেন্ট কতজন? 32 আর 15 না, 32 পাস 37 10 কত? 47। 47 জন পাশ করছে, তার মধ্যে সত্যিই যোগ্য কতজন? এই যে 32 জন না, 32, এই 47-এর সাপেক্ষে এই 32টা কত পার্সেন্ট এটা বের করতে হবে। সো এইটা ক্যালকুলেশন করলে আপনি 68.09 আর সামথিং কিছু একটা পাবেন। যেহেতু এত কিছু নাই, সো আপনাকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিতে হবে, অর্থাৎ 68%। অর্থাৎ 68% শিক্ষার্থী আছে যারা পাশ করছে এবং তারা সত্যি কি ক্যাপেবল। বোঝা গেছে ভাই? এই 68% হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর। রিয়েল অ্যাডমিশন টেস্টেও এরকম হয় না যে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না, অথচ তাকে ধরে রাখছে যে এ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেই, চান্স পাবে, কেউ আটকাতে পারবে না, ওই চান্স পায় না। আর যাকে ধরেই নাই, গোনাতেই ধরা নেই, সে চান্স পেয়ে বসে থাকে। ঠিক আছে, আমাদের এখানে প্রত্যেকটা এলাকাতেই তো ধরেন আলাদা আলাদা ভালো স্কুল আছে। আমাদের এখানে ছেলেদের সবচেয়ে ভালো স্কুল হচ্ছে জেলা স্কুল, বগুড়া জেলা স্কুল। তো আমাদের সময়ে আমি জেলা স্কুলের ছাত্র না, বাট ওই একই কোচিংয়ে পড়তাম। তো দেখা যেত যে ওর সাথে একটা ভালো সম্পর্ক করছে। ও হচ্ছে জেলা স্কুলের ফার্স্ট বয়। ঠিক আছে, সো জেলা স্কুলের ফার্স্ট বয় A+ পাবে না এটা কেউ মানে চিন্তাই করে না। কারণ জেলা স্কুলের 1 থেকে 60 পর্যন্ত যাদের রোল এরা সবাই A+ পাবে, এটা কনফার্ম, এটা কনফার্ম। এরপরে যা পাবে এটা তো হচ্ছে বোনাস। ঠিক আছে, দুর্ঘটনাবশত এই ছেলেটা যে জেলা স্কুলের ফার্স্ট বয় ছিল, ও পরীক্ষায় পাইছিল A গ্রেড, A+ও পায়নি, A গ্রেড পাইছে। ঠিক আছে, কেন পাইছে, কিভাবে হয়েছে, এটা কেউ বলতে পারে না। এবং ওই যে ও A গ্রেড পাইলো, তারপর থেকে মনে করেন খারাপ স্টুডেন্ট হয়ে গেছে। তারপরে ইন্টারমিডিয়েটে পড়লো একটা কলেজে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লো, মানে একটা মানে ওই যে A গ্রেড পাইছে তখন থেকে মনে করেন ওর পতন শুরু। কি কারণে ওর পতনটা হইল এটা আসলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওর ছেলে হিসেবেও যথেষ্ট ভালো, এখনো যথেষ্ট ভালো, কিন্তু ওর এত অধঃপতন কেন এটা কেউ বলতে পারে না, ও নিজেই বলতে পারে না। তো এইরকম অ্যাডমিশন টেস্টে সবকিছুই সম্ভব, অ্যাডমিশন টেস্ট এবং চাকরির ক্ষেত্রে সবকিছুই সম্ভব। 43তমতে আমার পরিচিত একজন কৃষি মানে ক্যাডার পাইছে, এটাই হচ্ছে ওনার প্রথম ছিল, কৃষি ক্যাডার পাইছে। এবং 2020 সালের অফিসারের যে সিনিয়র অফিসারের যে রেজাল্টটা দিল, সেখানেও তার চাকরি হয়ে গেছে। ঠিক আছে, একটা ব্যাংকে সে সুপারিশ প্রাপ্ত। তো তার যখন রেজাল্ট হয়, রেজাল্ট দেওয়ার পরে আমার ফোন দিয়ে বলছে, ভাই আমার তো এরকম হওয়ার কথা না, আমি ওইটাতেও ক্যাডার হইলাম, এটাতেও আমি সিনিয়র অফিসার হইলাম, এটা তো হওয়ার কথা না ভাই, কেমনে হইলো আমি নিজেই বুঝতেছি না। অথচ তার লিখিত পরীক্ষাও 43তমতে ভালো হয় নাই, তার ভাইভাও অতটা ভালো হয় নাই, ইভেন এই ব্যাংকের লিখিতও সে ভালো দেয় নাই। ঠিক আছে, কিন্তু তার রেজাল্ট কিন্তু চলে আসছে। এটা আসলে কিভাবে আসছে ও নিজেও জানে না। তো এরকম হিসাব আপনি কখনোই মিলাইতে পারবেন না। অনেককে আমি গল্প করতে শুনি বা বলতে শুনি যে পরীক্ষা খুব ভালো দিছে তারপরে রেজাল্ট আসে নাই, আবার অনেককে বলতে শুনি যে পরীক্ষা একদম খারাপ দিছে কিন্তু রেজাল্ট আসছে। ঠিক আছে, আসলে সম্পূর্ণটাই হচ্ছে আমার মনে হয় যে ভাগ্যের উপর অনেক কিছুই নির্ভর করে। পরিশ্রম তো আছেই, বাট ভাগ্যও অনেক বড় একটা ম্যাটার করে। ঠিক আছে, তাছাড়া এরকম কেন হবে? 235-এ যান। দুশো পঁয়ত্রিশে বলা হচ্ছে যে ইন এ পাবলিক স্কুল 1/5 অফ গার্লস অ্যান্ড 1/4 অফ বয়েজ আর আন্ডার 12 ইয়ার্স অফ এজ। বলতেছে যে একটা স্কুলের 1/5 বালিকা আর 1/4 বালকের বয়স হচ্ছে 12 বছরের নিচে। ইফ দ্য নাম্বার অফ গার্লস ইজ 2/5 অফ দ্য টোটাল, বলতেছে যে বালিকাদের সংখ্যা হচ্ছে সকল ছাত্রছাত্রীদের সংখ্যার 2/5। হোয়াট পার্ট অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য স্কুল ইজ অ্যাকাউন্টেড ফর বাই দোজ হু আর 12 ইয়ার্স অর মোর অফ এজ। বলতেছে যে তাহলে সমস্ত শিক্ষার্থীর সাপেক্ষে 12 বছর অথবা
বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের সংখ্যার শতকরা কত? অর্থাৎ সকল শিক্ষার্থীদের সাপেক্ষে 12 বছর অথবা 12 বছর বয়সীদের চেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা কত পার্সেন্ট বা শতকরা কত, এটা বের করতে হবে। তো এখানে দেখেন, এই যে বলছে যে বালিকাদের সংখ্যা হচ্ছে মোট শিক্ষার্থীদের 2/5, তাই না? তার মানে কি, আমি যদি এখানে ধরি যে ভাই টোটাল শিক্ষার্থীর সংখ্যা ধরলাম আমি 500 জন, তার মধ্যে বালিকা হচ্ছে আমার 200 জন, তাহলে বালক কত হবে? আপনি বলবেন যে বালক হবে 300 জন, এই তো বলবেন নাকি? এখন বলতেছে যে আন্ডার 12 ইয়ার্স, 12 বছরের কম শিক্ষার্থীর সংখ্যা কত? তো এই যে প্রশ্নে বলে দিছে যে বালিকাদের 1/5, তো বালিকা হচ্ছে আপনার 200 জন, এইটার 1/5 মানে হচ্ছে 40, আর বালক হচ্ছে 300 জন, এইটার হচ্ছে 1/4 তো 300-র 1/4 কত হবে? 75 হবে। 75, অর্থাৎ এই যে 75 আর 40 অর্থাৎ 115 জন ছাড়া বাদ বাকি এই যে টোটাল স্টুডেন্ট হচ্ছে 500-500-র ভিতরে এই 115 জন হচ্ছে 12 বছরের নিচে, তাহলে 500 থেকে 115 বাদ দিলে কত হয়ে যাবে? 385 জন হয়ে যাবে। এই 385 জন শিক্ষার্থীদের বয়স হয় 12 বছর অথবা 12 বছরের চেয়ে বেশি। তো প্রশ্নে এটাই আপনাকে জিজ্ঞাসা করছে যে এই 385 জন ছাত্র এই টোটাল শিক্ষার্থীর সাপেক্ষে কত পার্সেন্টের সমান? অর্থাৎ এই যে টোটাল শিক্ষার্থী হচ্ছে আমার 500 জন, 500-র ভিতরে আমার 12 বছর অথবা 12 বছরের বেশি আছে কত? 385 জন। এটা শতকরায় কত? 5 এটার ভিতরে কতবার যাবে? 5×7=35, 5×7=35, 77, অর্থাৎ 77%-এর সমান। 77% হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, হ্যালো, এই তো শেষ, আমি 9টায় বের হব, 9টায়। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, 236-এ চলে যান, 236। দুশো ছত্রিশে বলা হচ্ছে যে ইন এ সিটি 35% অফ দ্য পপুলেশন ইজ কম্পোজড অফ মাইগ্রেন্টস, 20% অফ হুম আর ফ্রম রুরাল এরিয়াস। অফ দ্য লোকাল পপুলেশন 48% is female, while this figure for rural and urban migrants is 30% and 40% respectively. What percent of the total population comprises of females? দেখেন, এখানে বলা হচ্ছে যে একটা শহরের 35% হচ্ছে মাইগ্রেন্ট পপুলেশন, আর 20% হচ্ছে 20% অফ হোম আর ফ্রম রুরাল এরিয়াস, 20% মানুষ আসছে মনে করেন গ্রাম থেকে। তো বলা হচ্ছে যে লোকাল যারা ছিল তাদের মধ্যে 48% যদি মহিলা হয়, এবং গ্রাম এবং শহরে থেকে যারা আসছে ওই শহরে তাদের মধ্যে মহিলাদের সংখ্যা হচ্ছে 30% এবং 40% যথাক্রমে। তো আমাদেরকে বের করতে হবে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল পপুলেশন কম্প্রাইজেস অফ ফিমেলস, তাহলে মোট জনসংখ্যার সাপেক্ষে মহিলাদের মানে সংখ্যাটা শতকরা কত, অর্থাৎ মহিলাদের সংখ্যাটা কত হবে? টোটাল জনসংখ্যা যা, তার সাপেক্ষে মহিলাদের সংখ্যা কত পার্সেন্ট? খেয়াল করেন, আমি ধরেই নিচ্ছি ভাই ওই শহরে টোটাল মানুষ হচ্ছে 100 জন, 100 জন, তার মধ্যে এখানে বলে দিছে যে 35% অফ দ্য পপুলেশন ইজ কম্পোজড অফ মাইগ্রেন্টস। তার মানে মাইগ্রেন্টস অর্থাৎ স্থানান্তরিত হয়ে যদি 35% বা 35 জন যদি আসে, তাহলে লোকাল কতজন ছিল? 100 জনের ভিতরে 35 জন হচ্ছে গ্রাম থেকে আসছে মনে করেন, তাহলে লোকাল কতজন? আপনি বলবেন যে ভাই 65 জন হচ্ছে লোকাল, ঠিক আছে, 65 হচ্ছে লোকাল। এরপরে আমাকে বলতেছে যে 20% অফ হোম আর ফ্রম রুরাল এরিয়াস, বলতেছে যে এই যে 35 জন বাইরে থেকে আসছে এদের মধ্যে আবার দুইটা ভাগ আছে, কেউ আসছে শহর থেকে মানে গ্রাম থেকে, আবার কেউ আসছে অন্য কোনো শহর থেকে, কেউ আসছে গ্রাম থেকে, কেউ আসছে অন্য কোনো শহর থেকে। তো এখানে বলতেছে যে 20% আসছে গ্রাম এরিয়া থেকে,
তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছি যে ভাই এই যে 20% ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5, ঠিক আছে? 35-এর 1/5 কত? 7 জন। তার মানে 35 জনের মধ্যে 7 জন আসছে গ্রাম থেকে, আর বাদ বাকি যে 28 জন তারা আসছে থেকে শহরের থেকে। এরপর আবার বলা হচ্ছে যে 48% অফ দ্য লোকাল পপুলেশন, অর্থাৎ স্থানীয়দের মধ্যে 48% ইজ ফিমেল। অর্থাৎ এই যে লোকাল দেখা যাচ্ছে 65, এই 65 জনের মধ্যে ফিমেল কত? বলতেছে যে 48%। তাহলে এই যে 65-র 48% কত হবে? 5 এখানে 13 বার, 5 এখানে 20 বার, ঠিক আছে? 2 এখানে 24 বার, 2 এখানে 10 বার, তার মানে হচ্ছে 2.4। 13 দুগুণ 26, 4 তেরো 52, তার মানে হচ্ছে 26 5 31, 31.2 জন হচ্ছে ফিমেল। অর্থাৎ এই যে 65 জন হচ্ছে আপনার লোকাল না, 65 জন হচ্ছে লোকাল। এই লোকালদের মধ্যে 31.2 বা 48% কি? মহিলা। এরপরে আবার আমাকে বলতেছে যে while this figure for rural and urban migrants is 30% and 40%, অর্থাৎ এই যে গ্রাম থেকে আসছে 7 জন, এই 7 জনের মধ্যে ফিমেল কত? 7 জনের মধ্যে ফিমেল কত? ওই যে বলতেছে যে 30% হচ্ছে ফিমেল। তাহলে 7-এর 30% কত? আপনি বলবেন যে ভাই এই যে 2.1 জন। আবার এই যে শহর থেকে আসছে 28 জন, এই 28 জনের মধ্যে আবার ফিমেল কত? প্রশ্নে বলতেছে যে ফিমেল হচ্ছে আপনার 40%। 40% মানে কত? 4 28 হচ্ছে 112, তার মানে হচ্ছে 11.2 জন হচ্ছে ফিমেল। তাহলে আপনি খেয়াল করে দেখেন, প্রশ্নে জিজ্ঞাসা করছে এই যে টোটাল মানুষ হচ্ছে শহরে আপনার 100 জন, এই 100 জনের মধ্যে মহিলার সংখ্যা কত? তাহলে মহিলার সংখ্যা কত? এই লোকালদের মধ্যে মহিলা হচ্ছে এই যে 31.2। শহর থেকে যারা স্থানান্তরিত হয়েছে তাদের মধ্যে মহিলাদের সংখ্যা হচ্ছে 11.2। গ্রাম থেকে যারা স্থানান্তরিত হয়েছে তাদের মধ্যে মহিলা কত? এই যে 2.1। তাহলে টোটাল মহিলার সংখ্যা এখানে কত? 31 11 42, 42 2 কত হয়? 44। 11 এটা যোগ করেন তো, কম হচ্ছে কেন? কম হওয়ার তো কথা না। 31.2 যোগ 11.2 যোগ 2.1, হ্যাঁ ঠিকই তো আছে, 44.5, ঠিক আছে। 44.5 হয় না টোটাল মহিলার সংখ্যা? এই যে এত ক্লাসিফিকেশনের মধ্যে শুধুমাত্র মহিলার সংখ্যা জানতে চাইছে। তো মহিলার সংখ্যা কত? এই 3টা যোগ দিলে কত হয়ে যায়? 44.5 হয় না? এই 44.5 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, পার্সেন্ট, ওই যে নিচে 100 লিখছে তো পার্সেন্ট। পরেরটাতে যান, 37 নম্বর। দেখেন 37-এ বলা হচ্ছে যে ইন এ রিসেন্ট সার্ভে 40% হাউজেস কন্টেইনড 2 or more পিপল। বলতেছে যে সম্প্রতি একটা জরিপ চালানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 40% বাড়িতে মানুষের সংখ্যা হচ্ছে 2 জন বা তার চেয়েও বেশি। অফ দোজ হাউজেস কন্টেইনিং অনলি 1%, 25% আর হ্যাভিং অনলি আ মেল। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অল হাউজেস হুইচ কন্টেইন এক্স্যাক্টলি 1 ফিমেল অ্যান্ড নো মেলস। বলতেছে যে এর মধ্যে কিছু বাড়ি আছে যেখানে, মানে 25% বাড়ি আছে যেখানে হচ্ছে আপনার শুধুমাত্র পুরুষরাই থাকে। 25% আছে যেখানে শুধু পুরুষরা থাকবে। আমাদের কাছে জানতে চাইছে যে সবগুলা বাড়ির মধ্যে শুধুমাত্র একজন মহিলা থাকবে, এক্স্যাক্টলি 1 ফিমেল অ্যান্ড নো মেলস। শুধুমাত্র মহিলা থাকবে, পুরুষ থাকবে না, এমন বাড়ির সংখ্যা কত? ভাই এই প্রশ্ন খুবই ইজি, একটু খেয়াল করে দেখেন। বাড়ি কতগুলো আছে এটা আমি জানি, কতগুলা বাড়ি আছে ওই শহরে বা ওই জরিপে কতগুলা বাড়িকে টার্গেট করছে জানি না। আমি ধরে নিচ্ছি বাড়ির সংখ্যা হচ্ছে 100টা। এর মধ্যে 2 অথবা 2-এর বেশি মানুষ থাকে এমন বাড়ির সংখ্যা হচ্ছে 40টা বা 40% বলছে। কথা বুঝছেন যে 100টা বাড়ির মধ্যে 40% বা 40টা বাড়ি আছে যেখানে মানুষের সংখ্যা 2 জন বা 2-এর চেয়ে বেশি।
তাহলে এই 40 বাদ বাকি যে 60টা বাড়ি আছে, এই 60টা বাড়িতে মানুষের সংখ্যা অবশ্যই অবশ্যই একজন। এই 60টা বাড়িতে মানুষের সংখ্যা কত হবে? একজন হবে। 2 জনের কম। 2 জনের কম মানে কত? একজন হবে। কথা বুঝছেন? 100টা বাড়ি আছে, 100টা বাড়ির মধ্যে 40% বাড়িতে মানুষের সংখ্যা হয় 2 জন, না হলে 2 এর চেয়ে বেশি। তাহলে 100টার মধ্যে 40টা বাড়িতে যদি এই অবস্থা হয়, তার মানে বাদ বাকি 60টা বাড়িতে মানুষের সংখ্যা কতজন হবে? একজন হবে। একজন হবে। তাহলে এই 40-এর সাথে কিন্তু আপনার সম্পর্ক এখানেই শেষ। কারণ প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল পপুলেশন, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ অল হাউজেস হুইচ কন্টেইন এক্স্যাক্টলি ওয়ান ফিমেল অ্যান্ড নো মেলস। অর্থাৎ এমন বাড়ির সংখ্যা আমাকে বের করা লাগবে, এমন বাড়ির সংখ্যা আমাকে বের করা লাগবে যেখানে শুধু মহিলাই থাকবে, কোনো পুরুষ থাকবে না। মহিলাই থাকবে, কোনো পুরুষ থাকতে পারবে না। এখন এই যে সেকেন্ড বাক্যটা খেয়াল করেন যে 25% আর হ্যাভিং অনলি এ মেল। 25% ওয়ার হ্যাভিং অনলি এ মেল। বলতেছে যে ভাই এই যে ধরেন যে 100টা বাড়ি আছে, 100টা বাড়িতে ধরে নেন যে কিছু মানুষ আছে, ছেলেও আছে মেয়েও আছে, ঠিক আছে? ছেলেও আছে মেয়েও আছে, এই 100টা বাড়িতে ছেলে মেয়ে থাকে। তো বলতেছে যে এই বাড়িগুলোর মধ্যে 25% হচ্ছে, মানে এই বাড়িগুলোতে যতগুলো মানুষ আছে তার মধ্যে 25% হচ্ছে পুরুষ মানুষ। তাহলে বাদ বাকি 75% মহিলা হবে না? এই 100টা বাড়ির মধ্যে ধরে নেন যে 25 জন হচ্ছে পুরুষ মানুষ, তাহলে বাদ বাকি যে 75 জন, এই 75 জন অবশ্যই মহিলা হবে। এটাই তো কথা, এটাই তো কথা। এখন খেয়াল করেন, প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই যে আমার 60টা বাড়ি, এই যে আমার 60টা বাড়ি, এটার সাথে সম্পর্ক কেন আমি ত্যাগ করতেছি? কারণ এই বাড়িগুলোতে মানুষের সংখ্যা 2 বা 2 এর বেশি মানুষের সংখ্যা। আর আমাকে প্রশ্ন বলতেছে যে শুধু মহিলাই থাকবে, এমন কেউ অন্য কেউ থাকতে পারবে না, তার মানে একজনই মহিলা থাকবে। তাহলে খেয়াল করেন যে এই যে মহিলা, মহিলা থাকবে এই 60 জন বাড়িতে, এই 60টা বাড়ির কোন বাড়িতে? তাহলে এই 60টা বাড়ি আর হচ্ছে মানুষের সংখ্যা কত, অর্থাৎ মহিলার সংখ্যা কত? এই যে 75%। এটা ক্যালকুলেশন করলেই আপনি উত্তর পেয়ে যাবেন যে এই 60টা বাড়ির মধ্যে কতগুলা বাড়িতে শুধুমাত্র শুধুমাত্র মহিলারাই থাকবে, মানে শুধুমাত্র একজন মহিলাই থাকবে, সাথে কোনো পুরুষ মানুষ থাকতে পারবে না। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা। 0 0 কেটে দেন, 5 এখানে 15 বার দাবে, এখানে 2 বার দাবে, 2 এখানে 3 বার দাবে, 3 আর 15 গুণ করে দিলেই 45 পাওয়া যাবে। তার মানে হচ্ছে আপনার 45টা বাড়ি আছে এই 60টা বাড়ির মধ্যে, যেখানে আপনার শুধুমাত্র একজন মহিলাই থাকবে, কোনো পুরুষ থাকতে পারবে না। ঠিক আছে? উত্তর হচ্ছে 45 বা 45%, যেটা দেওয়া আছে সেটাই। পরেরটাতে চলে যান 38 নম্বর। ছেলেরা সিঙ্গেল থাকলে তাদেরকে তো ব্যাচেলর বলে, বাট মেয়েরা যখন সিঙ্গেল থাকে তাদেরকে কি বলে? এটা অবশ্যই ব্যাচেলর না, এটার কি অন্য কোনো ইয়ে আছে নাকি? ছেলেরা সিঙ্গেল থাকলে ব্যাচেলর, আর মেয়েরা যদি সিঙ্গেল থাকে সেটার কি বলে? এটা আমি পড়ছিলাম, মনে ভুলে গেছি, আছে তো এটা। দেখেন এখানে 38-এ বলা হচ্ছে যে 37.1/2% অফ দ্য ক্যান্ডিডেটস ইন অ্যান এক্সামিনেশনস ওয়ার গার্লস। বলতেছে যে একটা পরীক্ষায় কিছু সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, যাদের মধ্যে 37.5% হচ্ছে বালিকা। 75% অফ দ্য বয়েস, 75% হচ্ছে বালক, অ্যান্ড 62.1/2% অফ দ্য গার্লস পাসড অ্যান্ড 342 গার্লস ফেল্ড। বলতেছে যে 75% বালক আর 62.5% বালিকা ওই পরীক্ষায় পাশ করে, এবং 342 জন বালিকা পরীক্ষায় ফেল করবে। দ্য নাম্বার অফ বয়েজ ফেইল্ড ওয়াস। তাহলে ওই পরীক্ষায় কতজন বালক ফেল করেছিল? দেখেন এই জন্যই বলছিলাম যে আপনাকে ওই পার্সেন্টেজ ভ্যালু আর ফ্র্যাকশনাল ভ্যালুগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে যেই 37.5% বলছে, 37.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/8, ঠিক আছে? আরেকটা বলছে হচ্ছে আপনার 75%, 75%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/4। আরেকটা বলছে হচ্ছে আপনার 62 সমস্ত 1/2%, এটার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 5/8, ঠিক আছে?
এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো জানার একটা উপকারিতা আছে। এখন কাহিনী হচ্ছে যে ওই স্কুলটাতে বা ওই পরীক্ষাটাতে টোটাল কতজন অংশগ্রহণ করছে এইটা কি আমাদের জানা আছে? জানা নাই। তো আমরা কি করতে পারি? আপনি বলবেন যে ভাই এখানে এই ভগ্নাংশগুলো ডিনোমিনেটরের লসাগু করে দেন। তো লসাগু করলে তো আমি 8 পাই। কিন্তু কথা হচ্ছে যে এখানে 8 ধরে আপনি না খুব বেশি দূর আগাইতে পারবেন না। 8 ধরে আপনি খুব বেশি দূর আগাইতে পারবেন না। কেন আগাইতে পারবেন না আমি আপনাকে বলি। এই যে বলতেছে যে বালিকা, আপনি যদি ধরেন যে টোটাল হচ্ছে আপনার 8 জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে, তার মধ্যে বালিকা হচ্ছে 37.5%। মানে হচ্ছে এই 8-এর 3/8 অর্থাৎ 3 জন যদি বালিকা হয় তাহলে বালক কত? 5 জন হবে। বালক 5 জন। এই 5 জন বালকের ভিতর 75% পরীক্ষায় পাশ করে। এই 5-এর 75% আপনি বের করতে গেলে দশমিক আসবে। 5-এর 75% বের করতে গেলে আপনার দশমিক আসবে। তার মানে কি এখানে এই 8কে আরো একটু বড় করতে হবে। 8কে বড় করতে হবে, কারণ হচ্ছে এখানে টোটাল শিক্ষার্থীর সংখ্যাটা 8-এর কোনো মাল্টিপল হবে, অর্থাৎ 8 দ্বারা ভাগ করতে পারবেন এমন কোনো সংখ্যা নিতে পারেন। অর্থাৎ সেখানে 8 নিতে পারেন, 16 নিতে পারেন, 24 নিতে পারেন, 32 নিতে পারেন, অর্থাৎ 8 দিয়ে ভাগ করতে পারেন এমন সংখ্যাগুলো আপনাকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে এইরকম তো অনেক সংখ্যা আছে, তার মধ্যে থেকে এমন একটা সংখ্যা আপনাকে এখানে বেছে নিতে হবে যাতে করে কোথাও কোনো দশমিক না আসে। ঠিক আছে? তো আমরা যদি এখানে 64 নিই, একটু বড় করে নিলাম যে আমরা এখানে ধরে নিচ্ছি যে টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 64, তাহলে এই 64 জনের মধ্যে বালিকা কতজন আছে? আপনি বলবেন যে 64-র 3/8। 64-র 3/8 কত? 24 জন। তাহলে বালক কতজন? আপনি বলবেন যে 40 জন। এখন এই বালকের মধ্যে পাশ করছে কতজন? আপনি বলবেন যে ভাই 3/4। তো 40-এর 3/4 কত? 30 জন। তার মানে ফেল করছে কতজন? 10 জন ফেল করছে বালকদের মধ্যে। ঠিক আছে? এখন মেয়েদের কথায় আসেন। মেয়েদের কথা বলতেছে যে মেয়েরা তো 24 জন। এই 24 জনের মধ্যে পাশ করছে আবার ফেলও করছে। পাশ করছে কত? এই যে 5/8। 24-এর 5/8 কত? 3 × 8 = 24 আর 3 × 5 = 15। তার মানে মেয়েদের 24 জনের মধ্যে পাশ করছে 15 জন, ফেল করছে কতজন? 9 জন না? 9 জন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেয়েদের ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কত? 9 জন। 9 জন মেয়ে ফেল করছে, কিন্তু প্রশ্নে বলতেছে যে মেয়ে মানুষ ফেল করছে 342 জন। তার মানে এই 9 সমান সমান কত? 342। প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে দ্য নাম্বার অফ বয়েজ ফেইল্ড ওয়াজ, বয়েজদের মধ্যে কতজন ফেল করছে? তো বয়েজদের মধ্যে ফেল করছে কতজন? 10 জন না? 10 জন। তাহলে 9 × 342 হলে 10 কত? 4 2 6 3 9, 9 দিয়ে ভাগ যাবে, 4 নং 36 হয়ে যায়। তার মানে হচ্ছে 3 নং 27, 8 নং 72। তাহলে 38 × 10 কত? এই যে 380 জন। এই 380 জন বালক আছে যারা পরীক্ষায় ফেল করছে। ঠিক আছে? এই 380 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা পার্সেন্টেজের লাস্ট ক্লাস করব হচ্ছে 3 তারিখে, অর্থাৎ শনিবারে। শনিবার করলে আমাদের পার্সেন্টেজটা শেষ হয়ে যাবে। এরপর আমরা প্রফিট লস ধরবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ শনিবার। আল্লাহ হাফিজ।